আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগতম ম্যাট্রিক্স এমপি3 বিসিএস এর পক্ষ থেকে। সো আজকে আমরা বিসিএস এর খুব ইম্পর্টেন্ট একটা টপিক বাংলাদেশ নিয়ে ডিসকাস করব। সো বাংলাদেশ টপিকটা শুরুতেই আমরা একটু বিসিএস এর সিলেবাসটা দেখে দিই। আমাদের সিলেবাসে আসলে কি কি টপিক আছে দেখতে পাচ্ছেন। সিলেবাসের জায়গাটাতে টোটাল বাংলাদেশ থেকে 30 মার্কসের কোশ্চেন আসে, 30 মার্ক, এন্ড টোটাল 9টা টপিক, 9টা হেডিং এ পিএসসি আমাদের সিলেবাসটাকে ভাগ করেছে। সো স্লাইডে আপনি খেয়াল করেন, যেমন 1 নম্বর টপিকটা দেখা যাচ্ছে বাংলাদেশের ইতিহাস। ইতিহাসের এখানে 6, কৃষি সম্পদ, জনসংখ্যা এখানে 3, এরকম ফ্রিকোয়েন্টলি কোন টপিকে 6, ম্যাক্সিমাম টপিকে 3 করে টোটাল 9টা টপিকে ভাগ করা রয়েছে। সো আপনি বিসিএস এর প্রিপারেশন যখন নিতে যাবেন, আপনাকে টপিক সিলেবাসের কনসেপশনটা কিন্তু অবশ্যই থাকতে হবে। লাস্ট 35 বিসিএস এর পরবর্তীতে যতগুলো বিসিএস হয়েছে প্রত্যেকটাতেই কোশ্চেন অ্যানালাইসিস গুলো দেখা যাবে। তারা কিন্তু এই সিলেবাসের বাহির থেকে খুবই নেগলিজেবল অ্যামাউন্টের কোশ্চেন করেছে, একটা দুটা। সো সিলেবাস সম্বন্ধে একটা সাউন্ড নলেজ থাকা, সিলেবাস ধরে প্রিপারেশন নেওয়াটা ম্যান্ডেটরি আমাদের জন্য। শুরু করার আগেই আপনার যে এমপি3 বই আছে, এমপি3 বইতে চ্যাপ্টারের শুরুতে আপনি এরকম একটা অ্যানালাইসিস দেখতে পাবেন, যেখানে এই হেডিংটার আন্ডারে কি কি টপিক আপনাকে পড়তে হবে বা কোন টপিক থেকে কোন বিসিএস এ কেমন কোশ্চেন আসছে খুব সুন্দর একটা অ্যানালাইসিস করে দেওয়া আছে। সো অ্যানালাইসিসটা যেহেতু আপনার বই আছে, আমি আপনার সাথে সাবসিকুয়েন্টলি এটা নিয়ে ডিসকাস করলাম না, বাট এই কনসেপশনটা আপনাকে অনেক হেল্প করবে। কোন কোন টপিকটা আপনাকে ইম্পর্টেন্স দিতে হবে, কোন কোন টপিকে কোশ্চেন বেশি আসে, খুব সুন্দর করে আপনাকে কিন্তু বইয়ে বুঝায় লেখা রয়েছে। সো আমরা শুরু করি। তো বাংলাদেশের প্রাচীন ইতিহাস পড়তে গেলে আপনাকে শুরুতে যে টপিকটা করতে হবে বাঙালি জাতির ইতিহাস। আমাদের বাঙালি জাতি আসলে কিভাবে আসলো। তো বাঙালি জাতি কোনো প্রাচীন সরাসরি জাতি না, এটা একটা কম্পোজিট জাতি। দ্যাট মিনস বাঙালি জাতি সরাসরি আসে না। আমরা দেখতে পাচ্ছি একটা ফ্লোচার্টের সবার নিচে কিন্তু বাঙালি জাতি। তাহলে বাঙালি জাতিটা আসলে কিভাবে আসলো? আমাদের যে ভারতীয় উপমহাদেশ, এই উপমহাদেশে শুরুতে 4টা জাতি পাওয়া যেত। 4টা: নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড় এবং ভেটোজেলীয়। এই 4টা জাতির ভিতরে বাঙালি জাতি মূলত এসেছে অস্ট্রিক। বাকিগুলো কিন্তু সাবসিকুয়েন্টলি যুদ্ধ করে, মারামারি করে একজন অপরজনের সাথে টিকতে পারে না। বাঙালি জাতির প্রথম অংশটাই এসেছে অস্ট্রিক থেকে। সো এখানে হাইব্রিডাইজেশন হয়েছে। কিভাবে হাইব্রিডাইজেশন হয়েছে আমরা দেখতে পাচ্ছি। পরবর্তীতে এই অস্ট্রিক জাতিদের সাথে আরবি, তুর্কি, ইরাক, ইরান, যারা ইউরাল পর্বতমালা থেকে থাকতো, আফগানিস্তান, পাকিস্তান, ইরাক, এই প্রভিডেন্সটায় তাদেরকে বলা হতো আর্য নরগোষ্ঠী। সো এই প্রাচীন 4টা জাতিদের সাথে এই আর্য নরগোষ্ঠী পরবর্তীতে এসে সংমিশ্রণ ঘটে। আর্য ছাড়া বাকি সবাইকে বলা হতো অনার্য, এবং এই আর্য অনার্য সংমিশ্রণে বর্তমানে আমাদের বাঙালি জাতি। সো এই কনসেপশনটা খুবই ইম্পর্টেন্ট, ফ্রিকুয়েন্টলি এই জায়গা থেকে কোশ্চেন আসে। সো খুব ভালো করে আপনাকে এই ইনফরমেশন গুলো জানতে হবে। বিশেষ করে কয়েকটা পয়েন্ট মাস্ট টু নো, লাইক বাঙালি জাতির প্রধান কোন অংশ থেকে এসেছে, অস্ট্রিক, বাঙালি জাতিতে প্রথম কয়টা ভাগে ভাগ ছিল আমরা জানলাম অলরেডি 4টা, অথবা যে আমরা বললাম আর্যরা কোন জায়গা থেকে এসেছে, কোন পর্বতমালা রিজন থেকে এসেছে, কিভাবে বাঙালি জাতি হলো, এই কটা পয়েন্ট আপনার জন্য মাস্ট। সো বাঙালি জাতির পর আমরা যে টপিকটা দেখবো, যে জাতি বললাম বাঙালি জাতি কিভাবে আসলে থাকতো। এখানে আমরা একটা ম্যাপ দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রাচীন যুগ। সো বাংলাদেশের যে ম্যাপটা দেখে আপনি আমি অভ্যস্ত, এই ম্যাপটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না, রাইট? স্বাভাবিক একটা স্বাধীন হয়ে আমাদের নিজস্ব ম্যাপ পেতে, নিজস্ব মানচিত্র পেতে আমাদের 1971 সাল পর্যন্ত ওয়েট করতে হবে। সো তার আগে কি প্যাটার্নটা ছিল? আমরা দেখতে পাচ্ছি প্রাচীন যুগে আমাদের ভারতীয় উপমহাদেশ, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান অনেকটা এরকম একটা মানচিত্র। আমরা যদি আরেকটু মুভ করি, একটু আপডেটেড দেখতে পাচ্ছি মধ্যযুগের মানচিত্রটা এরকম ছিল। এই জিনিসটা আমি আপনাকে কেন বলছি, কেন আমাদের জিনিসটা লাগবে জনপদ পড়ার জন্য। 64টা জেলায় থাকি, বাট এই যে একটু বাঙালি জাতির ডেভেলপমেন্টটা পড়ে আসলাম, প্রাচীনকালে কিন্তু বাঙালি জাতির 64টা জেলা ছিল না। তারা, আমি যদি এই ছবিটা আপনার সাথে খেয়াল করি, এরকম টোটাল 8টা 9টা জেলার ভিতরে একসাথে থাকতো, সেটাকে বলা হয় জনপদ, রাইট? কি কি জনপদ দেখতে পাচ্ছি? যেমন আপনি মাঝখানে এখানে দেখতে পাচ্ছেন বঙ্গ, সমতট, হরিকেল, পৌর, রাঢ়, বরেন্দ্র, পুণ্ড। তাহলে 64টা জেলা যেটা বর্তমানে রয়েছে সেটা প্রাচীনকালে ছিল 7টা 8টা জেলায়। সো তারা জনপদ আকারে থাকতো।
সো কনফাইন স্যার, আপনি যদি বাংলাদেশের ম্যাপটাকে আপনাদের বলি লাইক ঢাকা আমাদের রাজধানী, ম্যাপে আমরা জানি ঢাকা অনেকটা এরকম পজিশনে, রাইট? তাহলে আপনি বলেন ঢাকা যদি এখানে হয় তাহলে প্রাচীনকালে কোন জনপদ? ছবি দেখে আমাদের একটা ইমপ্রেশন চলে আসে, দ্যাট ইজ ঢাকা বিলংস টু বঙ্গ। সেম আমাদের বাণিজ্যিক রাজধানী, আমি যদি চিটাগাং বলি, আমার ম্যাপে বাংলাদেশের সবাই জানে চিটাগাং রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম এই রিজনটা। সো এই যে চিটাগাং বললাম বা সিলেট বলি, তাহলে এটা প্রাচীন কোন জনপদের অংশ? হরিকেল। এই যে প্রাচীনকালের জনপদ বর্তমানে কোন শহর? দ্যাট ইজ ইনফিনিটি স্টার। যে কোনো পরীক্ষায় ফ্রিকুয়েন্টলি কোশ্চেন আসে। সো এই বক্সটা, এই ছবিটা দেখে আপনাকে খুব ভালো করে মনে রাখতে হবে। ওকে, সো আমি জাস্ট একটা স্যাম্পল কোশ্চেন দেখে, যেমন 38 বিসিএস এরকম একটা কোশ্চেন এসেছিল, এর আগে পরে অনেকবার এসেছে। জাস্ট এই প্যাটার্ন আপনাকে কোশ্চেন করে দিবে যে প্রাচীন হরিকেল জনপদ কোন তার অন্তর্গত কোন শহর বর্তমানে আমাদের? সো বি কেয়ারফুল, এই প্যাটার্নটা কিন্তু ইনফিনিটি স্টার। ওকে, সো বাংলাদেশের ইতিহাস পড়ছিলাম আমরা জনপদ দেখলাম। সো ছোট ছোট একটা অঞ্চলে একটা নির্দিষ্ট জনগোষ্ঠী একসাথে থাকতো। তাহলে ইতিহাসে এখন আমরা যে সেগমেন্টটা ডিসকাস করতে যাব আপনাদের সাথে, আপনাদের একটা কয়েকটা কনসেপশন দিতে হবে। আমি মাঝে মাঝে বলি আপনাকে যে আমাদের ইতিহাস পড়তে গেলে রাজা মহারাজাদের ইতিহাস, সম্রাট সুলতানদের ইতিহাস, আমি খুব ইজিলি এই জিনিসটা বলি যে এই যে আমরা শুনি রাজা, মহারাজা, সুলতান, সম্রাট, নবাব, কি মনে হয় ইতিহাসে পড়লে বা জানলে যতটুকু আপনার আইডিয়া আছে এই সিকোয়েন্সটার ভিতরে কে সবচেয়ে বেশি পাওয়ারফুল? ম্যাক্সিমাম খুব কনফিউজ হয়, একজন কেউ বলে মহারাজা, কেউ বলি সম্রাট, কেউ বলি সুলতান, বাট আসলে কেউ কারো থেকে বেশি পাওয়ারফুল নয়, সবাই ইকুয়ালি পাওয়ারফুল। ইতিহাসে বিভিন্ন সময় বিভিন্ন জন এসে আমাদের শাসন করে গেছে। আমি যদি আপনার সাথে একটু খেয়াল করি, আমাদের ইতিহাসে সবার প্রথমে এসেছে রাজা মহারাজারা। রাজা মহারাজারা আমাদের ইতিহাসে, বাংলার জনপদের ইতিহাসে সবগুলো জনপদকে এক করে, এটা প্রাচীন 400 শতাব্দী, খ্রিস্টাব্দ 400 থেকে প্রায় 1200 শতাব্দী পর্যন্ত রাজা মহারাজারা আমাদের উপমহাদেশে শাসন করেছে। তারপরে 1200 সালের দিকে কি ঘটনা ঘটে? 1200 সালের দিকে ইসলামের আবির্ভাব ঘটে আমাদের ভারতীয় উপমহাদেশে। ইরাক, ইরান, পাকিস্তান থেকে ইসলামিক শাসকরা আমাদের ভারতীয় উপমহাদেশে ইনভেট করে। স্বাভাবিকভাবে মুসলিম শাসন যখন হয়, তারা এই উপাধি নেয় নাই, তারা যে উপাধিটা নিয়েছে সেটা হচ্ছে সুলতান। ওকে, সো সুলতান আমরা ফার্স্ট দেখলাম 1200 শতাব্দীতে, যখন রাজা মহারাজাদের সরাই দিয়ে ইসলামের আবির্ভাব ঘটলো। নেক্সট সেম এই মুসলিম শাসকরা আবার ইরান থেকে আবার নতুন মুসলিম কিছু শাসক আমাদের উপমহাদেশে ইনভেট করে। আমরা জানি মোগলরা, এবং তারা স্বাভাবিকভাবে সুলতানদের উপাধি গ্রহণ করে না, তারা নতুন একটা উপাধি গ্রহণ করে, দ্যাট ইজ সম্রাট। ওকে, সো এই সম্রাটদের আন্ডারে বাংলাদেশে আমরা যখন আরেকটু ইতিহাস আরেকটু আগে আগাবো, তারপরে দেখবো আমরা তারপরে শাসন করেছে নবাব। সো একটা কনসেপশন আমরা ডেভেলপ করলাম, ইতিহাসে এই অংশগুলোতে কেউ কিন্তু কারো থেকে বড় না, সবাই সমান, বাট এক একজন ইতিহাসে এক একটা সময় আমাদের কাছে এসেছে। প্রথমে ছিল রাজা মহারাজা, তারপরে সুলতান, নেক্সট সম্রাট, তারপরে আমরা দেখবো নবাব। ওকে, সো আমি যদি তাহলে শুরু করতে যাই বাংলাদেশের ইতিহাস, তাহলে আমরা শুরু করবো তাহলে কোনটা দিয়ে? বুঝতেই পারলাম, আমরা শুরু করবো কিন্তু রাজা মহারাজা দিয়ে। সো রাজা মহারাজা আমরা মুভ করি। আমাদের এই বাংলাদেশের ইতিহাসে, ভারতীয় উপমহাদেশের ইতিহাসে টোটাল 4টা রাজবংশ এসেছে। 4টা। সবার প্রথমে মৌর্য, গুপ্ত, পাল, সেন। লাইক আমি আপনার সাথে একটা মানচিত্র দেখি, আপনাকে একটা ভিজুয়াল ইমপ্রেশন দিবে। Look at this is the province or region occupied by the মৌর্য। বিশাল আমাদের গোটা ভারতীয় উপমহাদেশ দেখা যাচ্ছে। ইন্ডিয়া, শ্রীলঙ্কার এই ইন্ডিয়া সাউথ রিজনটা বাদ দিলে, কেরালার এই অংশটা বাদ দিলে, বাংলাদেশ, টোটাল ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, টোটাল অংশটা কিন্তু মৌর্যদের অন্তর্গত ছিল। বিশাল একটা রাজবংশ। তাহলে প্রথম যে রাজবংশ, বিশাল একটা অংশ নিয়ে আমাদের শাসন করে গেছে মৌর্য। তারপরে স্বাভাবিকভাবে রিভল্ট হয়েছে, কিছু রাজা তার এলাকা হারিয়েছে। তারপর যে সাম্রাজ্য আমরা দেখতে পাচ্ছি গুপ্ত সাম্রাজ্য, এটা অনেকটাই ছোট হয়ে এসেছে, রাইট? সো
এই যে মৌর্য বা গুপ্ত, খেয়াল করে দেখেন এত বড় ভারতীয় উপমহাদেশ, তারা কিন্তু বাংলাদেশ থেকে শাসন করে নাই কখনো। তারা অলওয়েজ তাদের রাজধানী ছিল, শাসনের মেন কার্যক্রম ছিল ইন্ডিয়ার ভিতরে। ইন্ডিয়া থেকে তারা ওভারঅল আমাদের উপমহাদেশটাকে শাসন করত। তাহলে এই অংশগুলো থেকে আমরা শিখলাম যে 4টা আমাদের রাজা মহারাজা ছিল। এখান থেকে আসলে আমরা কি করবো, লাইক মৌর্য, এই মৌর্য সাম্রাজ্য, পুরানো সাম্রাজ্য মানচিত্র দেখে আসলাম। এই সাম্রাজ্যটা প্রথমে প্রতিষ্ঠা করে চন্দ্রগুপ্ত। এই সাম্রাজ্যে অনেক রাজা এসেছেন, বা সবচেয়ে ইম্পর্টেন্ট রাজা হচ্ছে সম্রাট অশোক, যার নাম শুনলে একটা যুদ্ধের নাম আমাদের চলে আসে, কলিঙ্গের যুদ্ধ। অথবা কলিঙ্গের যুদ্ধের প্রেক্ষাপটে উনি যখন বৌদ্ধ ধর্মের প্রচারক হয়ে যান, যুদ্ধের মর্মাহত প্রেক্ষাপটে উনি ধর্মান দিকে নিজেকে ডাইভার্ট করে ধর্ম প্রচারক হয়ে যান। এই কারণে তাকে বলা হয় বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টিনেট। অথবা সাবসিকুয়েন্টলি আমি যদি মুভ করি, যেমন গুপ্ত যুগের অন্যতম একজন রাজা হচ্ছেন, আমরা দেখতে পাই সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে বলা হয় প্রাচীন ভারতে নেপোলিয়ান। তো এই সাম্রাজ্যগুলো যখন আপনি পড়তে যাবেন, আমি যেমন সিলেক্টিভ কিছু পয়েন্ট তুলে নিয়ে এসেছি, আপনাকে সিলেক্টিভ পয়েন্ট গুলো খেয়াল করতে হবে, পড়ার সময় পয়েন্ট গুলো মার্ক করতে হবে। একটা সাম্রাজ্য থেকে প্রতিষ্ঠালককে, ওই সাম্রাজ্যের সবচেয়ে পাওয়ারফুল রাজাকে, তার কি অবদান, তার কি উপাধি, তার সময় কি ইম্পর্টেন্ট স্ট্রাকচার তৈরি হয়েছে, এগুলো আপনাকে মাস্ট টু নো। এইভাবে যদি আমরা বুঝে পয়েন্ট আউট করে পড়ি, তাহলে কিন্তু এই অংশটা পড়তে খুবই ইজি। এবং আমরা এই রাজবংশের দেখতে পাচ্ছি যে রাজবংশের সবার শেষে আসছে সেন বংশ, এবং এই সেন বংশের সর্বশেষ রাজার নাম লক্ষণ সেন। এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। সো আপনি যখন বইটা পড়তে যাবেন, এরকম ভাবে কিছুটা শর্ট নোট করে ফেলবেন যে এই রাজার কাছ থেকে আমাকে এই এই ইনফরমেশন গুলো পড়তে হবে। আপনাদের বই ব্লক ওয়ার্ডে এগুলো পয়েন্ট লেখা থাকবে, সো আপনার জন্য ইজি হবে। সো রাজার পর আমি একটু আগে যেটা আপনার ফ্লো চার্ট আমরা করে এসেছিলাম, যে সবার শেষ রাজা কিন্তু ছিল লক্ষণ সেন। 1204 সালে যখন মুসলমানরা ইনভেট করে, তখন কিন্তু রাজাদের সাম্রাজ্য শেষ হয়ে যায়। জিনিসটা কিভাবে হয়, ইসলাম এর এই অ্যাটাক, ইসলামিক ধর্মটাই এসেছে, আমরা জানি সৌদি আরব, ইরাক, ইরান, এদিক থেকে তারা আমাদের ভারতীয় উপমহাদেশে ইনভেট করা শুরু করে। সো আপনি ম্যাপ যদি একটু বোঝার চেষ্টা করেন, তাহলে দেখবেন প্রথমে ওরা এসেছে পাকিস্তান, আসলে তো প্রথমে পাকিস্তান, আফগানিস্তান পড়বে, দেন এসেছে ওরা ভারতীয় উপমহাদেশে, এবং সবার শেষে এই লাইনে কিন্তু আমাদের বাংলাদেশ। সো সবার শেষে এসেছে আমাদের বাংলাদেশে। লাইক এই মুসলিম শাসকরা প্রথমে ইন্ডিয়া যখন চলে আসে, তখন তারা প্রতিষ্ঠা করে দিল্লিতে, দিল্লির সালতানাত। আমরা আপনার বইয়ে দেখেই দেখতে পারবেন তুগলক, দিল্লির সালতানাত, এই সম্বন্ধে বেশ কিছু ইনফরমেশন লেখা রয়েছে। বিসিএস এ কিন্তু এগুলো খুবই কম আসে। দিল্লি সালতানাত আপনাকে বাংলাদেশের ইতিহাস পড়তে বলা হচ্ছে সিলেবাসে, নট ইন্ডিয়ার ইতিহাস। সো ইন্ডিয়ার সুলতান কি করলো বা তার অবদান কি, এগুলো খুব রেয়ার। আপনি চাইলে শুধু রিডিং দিতে পারেন, ইন ডিটেলস কিন্তু পড়ার দরকার নেই। বাট এই সুলতানটাই পরবর্তীতে চলে এসেছে বাংলাদেশে, এবং বাংলায় এসে প্রতিষ্ঠা করে বাংলাদেশের সুলতানি আমল, বাংলাদেশি সালতানাত। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। লাস্ট যে বিসিএস হয়েছে 40 বিসিএস, এখানে কিন্তু এই জায়গা থেকে কোশ্চেন এসেছে। সো এই জায়গাগুলো আপনাকে ক্লিন কাট কনসেপশন থাকতে হবে। লাইক আমরা যদি স্লাইডটা খেয়াল করে দেখতেই পাচ্ছি যে সুলতানের মধ্যে অনেকগুলো সুলতান এসেছিলেন। সবার প্রথম সুলতানের নাম ফখরুদ্দিন মোবারক শাহ, ভেরি ইম্পর্টেন্ট। উনি বাংলায় প্রথম সালতানাত প্রতিষ্ঠা করেন, মুসলিম শাসন শুরু করেন, এবং তার থেকে ইম্পর্টেন্ট তার শাসন আমলে একজন পরিব্রাজক বাংলায় বেড়াতে আসেন। বিখ্যাত পরিব্রাজক, আমরা ছোটবেলা থেকে ওনার নাম শোনা অভ্যস্ত, ইবনে বতুতা। ওকে, সো এই 2-3টে ইনফরমেশন আপনাকে ওনার কাছ থেকে মাস্ট টু নো। তার পরবর্তীতে যদি আমরা শাসককে আসি, যিনি বলা যায় যে সুলতানি আমলের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন গিয়াসউদ্দিন আজম শাহ। তার একটা মাজারের ছবি আমরা দেখতে পাচ্ছি না, এবং তার মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেন ফ্রিকুয়েন্টলি পরীক্ষায় আসে, যে পারস্য কবি হাফিজের সাথে ওনার পত্রলাভ হয়েছিলেন। উনি খুব ওনার অনুরাগী ছিলেন, ওনাকে নিজে চিঠি লিখেছিলেন, ওনার কবিতা পড়ে ওনার খুবই ভালো লেগেছিল, এবং হাফিজও ওনাকে পারস্য কবি উনিও ওনার প্রত্যুত্তর দিয়েছিলেন চিঠি লিখে। সেই কোশ্চেনটা মাঝে মাঝে আসে যে কোন সুলতানের সাথে পারস্য কবি হাফিজের পত্রলাভ হয়েছে। এছাড়া আমরা যদি আরো 2-3টে সুলতান দেখি, যেমন আলাউদ্দিন হোসেন শাহ, নাসিরউদ্দিন নুসরত শাহ, খুব ইজি জিনিস। এগুলো জায়গা থেকে তারা কি কি আর্কিটেকচারাল স্থাপনা তৈরি করেছে, যেমন দুইজনেই আপনি দেখতে পাচ্ছেন সোনা মসজিদ তৈরি করেছেন। একজন বড় সোনা মসজিদ গৌড়ের, আর একজন ছোট সোনা মসজিদ। আলাউদ্দিন হোসেন শাহ গৌড়ের ছোট সোনা মসজিদ,
নাসিরউদ্দিন নুসরাত শাহ বড় সোনা মসজিদ। সো আমরা সোনা মসজিদের ছবিটা দেখতে পাচ্ছি, যেটা বড় সোনা মসজিদ তৈরি করেছিলেন আলাউদ্দিন হোসেন শাহ, আর ছোটটা বড়টা নাসিরউদ্দিন নুসরাত শাহ, ছোটটা আলাউদ্দিন হোসেন শাহ। সো এই টাইপের ইনফরমেশন গুলো আপনাকে দেখে নিতে হবে দিল্লি সালতানাত থেকে। সো ভেরি ইম্পর্টেন্ট, ফ্রিকুয়েন্টলি কিন্তু কোশ্চিন এই জায়গাগুলো থেকে আসে। সো জিস্ট করে যদি আমরা পড়ি, যে প্যাটার্ন আমি আপনাকে স্লাইড দেখালাম, আপনি যদি এইভাবে শীট গুলো দেখে ফেলেন আমাদের, অথবা আপনি যদি একটু নোট করে ফেলেন, তাহলে কিন্তু এই জায়গা থেকে মার্ক করা খুবই ইজি। আমি যদি আপনার সাথে সাবজেক্টলি মুভ করি, যেমন আমরা একটু আগে একটা নাম শুনে আসলাম, ইবনে বত্তা, পরিব্রাজক, রাইট? কার সময় আমরা একটু আগে দেখে আসলাম ফখরুদ্দিন মোবারক শাহর সময় উনি আমাদের এখানে এসেছিলেন। উনি ছাড়া প্রাচীন যুগে এরকম ছিলেন বিখ্যাত বিখ্যাত কিছু পরিব্রাজক, যারা অন্যান্য দেশ থেকে আমাদের ভারতীয় উপমহাদেশে আসতেন, ভ্রমণ করতেন, তার ভ্রমণ কাহিনীটা লিখে গেছেন লিপিবদ্ধ করে, যেখান থেকে আমরা প্রাচীনকালে সমাজ, অর্থনীতি, রাজনীতি সম্বন্ধে বেশ ভালো একটা আইডিয়া পাই। প্রাচীনকাল জানার আমাদের একমাত্র উপায় হলো সেই বইগুলো, সেই বিখ্যাত পরিব্রাজক কে কার সময় এসেছে, এই টাইপের কিছু কোশ্চিন মাঝে মাঝে বিসিএস এ আসে। 35 বিসিএস এ লাস্ট টাইপ এরকম একটা কিছু কোশ্চিন এসেছিল। সো এই টাইপের পরিব্রাজক আপনাকে দেখে নিতে হবে। যেমন আমাদের এখানে আমাদের উপমহাদেশে সবার প্রথম পরিব্রাজক ম্যাগানথিনিস, অথবা একজন বিখ্যাত ছিলেন ফা ইয়েন, যিনি চীনা পরিব্রাজক ছিলেন, এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়, অথবা হিউয়েন সান হর্ষবর্ধনের সময়। কোন পরিব্রাজক কোন দেশ থেকে কোন সম্রাটের সময় এসেছে, অথবা উনি কি বিখ্যাত বই লিখেছেন, এই পরিব্রাজক গুলো আপনাকে দেখে নিতে হবে। নট ফ্রিকুয়েন্ট 35 বিসিএস এসেছে, তারপরে আমি সেরকম কোশ্চেন আসতে দেখি নাই, আপনাকে এটা কিন্তু পড়ে নিতে হবে। সো লাস্ট বিসিএস আমি যদি 40 বিসিএস এর কোশ্চেন আপনার সাথে ডিসকাস করতে চাই, কি এই যে দুটো টপিক আমরা পড়ে আসলাম, এই দুটো টপিক থেকে কিন্তু এরকম কোশ্চেন এসেছে। লাইক 40 বিসিএস আমরা দেখতে পাচ্ছি এসেছে আলাউদ্দিন হোসেন শাহ, আমরা ওনার নাম একটু আগে দেখে আসলাম, বাংলাদেশের সালতানাতের ভিতর বেশ ইম্পর্টেন্ট একজন শাসক ছিলেন। উনি বাংলাদেশ শাসন করেন, কত সালে বাংলা শাসন করেছেন, ভেরি ট্রিকি কোশ্চেন। এরকম স্পেসিফিক সাল মনে রাখা অনেকটা, বাট কিছু করার নেই, আপনাকে মাঝে মাঝে এরকম টাইপের সাল দিয়ে দিবে। সো আপনাকে সাবসিকুয়েন্টলি দেখতে হবে, অথবা প্যাটার্নটা যদি আপনি পড়তে চান, আপনি কিছু কিছু প্যাটার্ন অ্যাপ্লাই করলে কিন্তু পড়াটা অনেক সহজ। লাইক আপনার শুরুতে আমি বলেছিলাম যে রাজা মহারাজাদের সরাই দিয়ে যখন বাংলায় সালতানাত বা সুলতানি শাসন শুরু হয়, এটা শুরু হয়েছে 1200 শতকে, রাইট? মনে আছে? ওকে, তো 1204 সালের দিকে কিন্তু বাংলায় মুসলিম শাসন শুরু হয়। সো প্রথম সুলতান ছিলেন ফখরুদ্দিন মোবারক শাহ, গিয়াসউদ্দিন আজম শাহ, তারপর এসেছেন আলাউদ্দিন হোসেন শাহ, আমার কিন্তু থার্ড নাম্বার। সো একটা আইডিয়াই করতে পারেন তাহলে 1200 সালের পর তিন নাম্বার শাসক সাবসিকুয়েন্টলি উনি কিন্তু তাহলে মোটামুটি 10-20 করে যদি আমি ধরি 360 বছর পরে শাসন করতে আসবে। সো এইরকম ভাবে যদি আপনি কনসেপশন দিয়ে অ্যান্সার করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনি উত্তরটা পেয়ে যাবেন। তাহলে আপনাকে একটা মাথায় কনসেপশন থাকতে হবে, বা আমি একটা যে চার্ট আপনার সাথে ডিসকাস করে আসলাম, কোন সম্রাট তারপর কোন সম্রাট তারপর কোন সম্রাট, সেভাবে যদি আমরা আগাই, তাহলে কিন্তু সালগুলো খুব ইজিলি আমরা মেমোরাইজ করতে পারবো। ওকে, এছাড়া দেখতে পাচ্ছি খুব সহজ একটা কোশ্চিন, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? খুবই ইম্পর্টেন্ট। মৌর্য সাম্রাজ্যের আমরা ম্যাপটা দেখে এসেছি, গোটা ভারত মহাদেশ জুড়ে ছিল, ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্য, সবগুলো জনপদকে এক করে সম্রাট হয়েছিলেন মৌর্য সাম্রাজ্যের। সেই বিখ্যাত মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে করেছেন তা আমরা জানি, এটি হলেন চন্দ্রগুপ্ত মৌর্য। সো এই প্যাটার্নের কোশ্চিন আমরা এইভাবে প্রিপারেশন নিতে পারি। ওকে, সো সুলতানদের শেষ, সুলতানদের পরে যদি আমরা মুভ করি, তাহলে আমরা ইতিহাসে দেখতে পাবো সম্রাটদের এবং বিশাল সাম্রাজ্য, সেটা হচ্ছে মুঘল সাম্রাজ্য। ইনারাও মুসলিম ছিলেন, ইনারাও ইরাক, ইরান, তুর্কি এই রিজন থেকে আমাদের অ্যাটাক করেছেন, আমাদের ভারতীয় উপমহাদেশে এসেছেন, এবং ওনারাও সেম আগের সুলতানদের সরাই দিয়ে নতুন উপাধি নিয়েছেন সম্রাট। সো এই যে মুঘল সাম্রাজ্য, আপনি সালতানাতের সাথে যদি কম্পেয়ার করে পড়তে যান, ওনারাও এসেছিলেন ভারতীয় উপমহাদেশ থেকে ইনভেট করে সবার শেষে বাংলায় এসেছে। মুঘলরাও কিন্তু সেম, ওনারা কিন্তু সরাসরি বাংলায় আসতে পারেন নাই, প্রথমে ইন্ডিয়া ইনভেট করেছে, ইন্ডিয়া, দিল্লি, লখনৌ, কলকাতা, সবার শেষে দেখা যাচ্ছে যে ওনারা বাংলাদেশে এসেছে সিকুয়েন্সিয়ালি।
সো মুঘলরা এই বিখ্যাত মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা করেছেন আমাদের জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। এটা পানিপথের যুদ্ধের মাধ্যমে উনি প্রতিষ্ঠা করেছিলেন ইন্ডিয়াতে। সাবসিকুয়েন্টলি আমরা যদি ইতিহাস দেখি, বাবরের পর এসেছে হুমায়ুন, হুমায়ুনের পর মাইটি আকবর, আকবরের পর হচ্ছে জাহাঙ্গীর, নেক্সট শাহজাহান, আওরঙ্গজেব এবং সর্বশেষ রাজা দ্বিতীয় বাহাদুর শাহ। সো এই জায়গাগুলো আমরা কিভাবে প্রিপারেশন নিব খেয়াল করে দেখেন। আমি যেটা বললাম যে বাবর যে দিল্লিতে যে সম্রাট মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন দিল্লিতে, রাইট? তারপরে তাহলে তখনও কিন্তু বাংলাদেশে আসে নাই। অথবা হুমায়ুন, তিনিও দিল্লিতে ছিলেন, উনি এইভাবে বাংলায় ইনভেক্ট করতে পারেন নাই। নেক্সট আকবরের সময় থেকে খুব ভাবে ট্রাই করা হয় বাংলায় ইনভেক্ট করার। উনি বাংলায় বারবার আক্রমণ করেন। ওনার সেনাপতির নাম আমরা জানি মানসিং। উনি বাংলাকে প্রায় কনকার করে ফেলেছিলেন, বাট টোটাল কনকার্ড হয় তার ঠিক পরের সম্রাটের সময়, দ্যাট ইজ সম্রাট জাহাঙ্গীর। ওকে, সো জাহাঙ্গীরের আগ পর্যন্ত ওনাদের যে ম্যাক্সিমাম অবদান আকবর, হুমায়ুন, বাবর, তারা যেগুলো আর্কিটেকচারাল স্থাপনা তৈরি করেছেন অথবা তারা যেগুলো ইতিহাস রচনা করেছেন, ম্যাক্সিমাম কিন্তু ভারতবর্ষে। আপনি যখন এই জায়গাগুলো মেন বই থেকে পড়তে যাবেন, সম্রাট বাবর সম্বন্ধে, আকবর সম্বন্ধে, হুমায়ুন সম্বন্ধে বেশি ইনফরমেশন আমাদের লাগবে না। আমরা জাস্ট রিডিং করে ইম্পর্টেন্ট হাইলাইটেড কিছু টপিক পড়লেই চলবে, কারণ ওনাদের দেশ অবদান ছিল মেইনলি ভারতবর্ষে। আমাদের ইতিহাস, মুঘল সাম্রাজ্যের ইতিহাস শুরু হয়েছে জাহাঙ্গীরের আমলে। সো সেখান থেকে আমরা পড়া শুরু করবো এবং অ্যাজ ইউজুয়াল আগের মতোই ওনারা কিন্তু সরাসরি ইন্ডিয়াতে থাকতেন, ইন্ডিয়া থেকে কোনো সাম্রাজ্য শাসন করতেন, বাংলায় সরাসরি থাকতেন না। তো ওনারা বাংলায় একজন করে সুবেদার নিয়োগ করতেন। ওনার পক্ষ হতে সুবেদার গুলো বাংলায় শাসন করত। ওকে, সো আমি যে জিনিসটা একটু বললাম যে আকবর কিন্তু অনেকবার ট্রাই করেছেন, তারপর অনেকবার ব্যর্থ হওয়ার পর ওনার সময় ওনার সেনাপতি পরবর্তীতে এসে জাহাঙ্গীরের সময় ফুল এস্টাবলিশমেন্টটা হয়। তো কেন আকবর এতবার আক্রমণ করার পরও বাংলাকে ইনভেক্ট করতে পারলো না? দ্যাট ইজ দ্য কাম হেয়ার দ্য রোলস অফ বারো ভূঁইয়া। বারো ভূঁইয়াদের নাম ছোটবেলা থেকে অনেক শুনি। বারো ভূঁইয়া 12 জন বিখ্যাত জমিদার ছিলেন, তাদের নেতা ছিলেন ঈশা খান, যার রাজধানী ছিলেন সোনারগাঁ। এই বারো ভূঁইয়াদের জন্যই তারপর বারবার ট্রাই করার পরও বাংলায় ইনভেক্ট করতে পারে নাই। অবশেষে সম্রাট জাহাঙ্গীর এসে বাংলাকে কনকার করেন। সেই বারো ভূঁইয়া নেতাকে, তাদের সম্রাট নেতা ঈশা খান, তার জমিদার বাড়িটা কোথায় ছিল সোনারগাঁ, আমরা ছবিটা দেখতে পাচ্ছি। সো এই বারো ভূঁইয়া সম্বন্ধে কিন্তু ইনফরমেশন আপনার লাগবে। বারো ভূঁইয়া সম্বন্ধে মাঝে মাঝে কোশ্চিন চলে আসে এবং বারো ভূঁইয়াদের দমন করে অবশেষে বাংলায় তাহলে কি শুরু হলো? সুবেদারি আমল। সুবেদাররা র্যাঙ্কিং কেমন ছিল? সম্রাটের আন্ডারে। ভারতের যে সম্রাট ছিলেন জাহাঙ্গীর, তারপরে শাহজাহান আসবেন, আওরঙ্গজেব আসবেন, তাদের আন্ডারে তারা বাংলাকে শাসন করত। তো বাংলাদেশের যতগুলো অবদান, সাম্রাজ্যের অনেক অবদান, ইন্ডিয়ার ইতিহাসে মুঘল সাম্রাজ্যতে করা, ইন্ডিয়ার যত সুন্দর সুন্দর স্ট্রাকচার ম্যাক্সিমাম মুঘল আমলে করা। সো বাংলায় যতগুলো ইম্পর্টেন্ট স্ট্রাকচার এখন থেকে আমরা দেখতে পাবো, দেখবো সুবেদারদের আমলে করা। সো বাংলায় প্রথম আমরা জানি জাহাঙ্গীর আসলেন সম্রাট এবং ওনার সুবেদার ছিলেন ইসলাম খান। ভেরি ইম্পর্টেন্ট, বিসিএস ফ্রিকুয়েন্টলি কোশ্চেন আসে। সুবেদার ইসলাম খান সম্বন্ধে জাহাঙ্গীরের আমলে ছিলেন। উনি প্রথম ঢাকার রাজধানী প্রতিষ্ঠা করেন 1610 সালে। ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন পরীক্ষার জন্য ফ্রিকুয়েন্টলি আসে। উনি নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসার জন্য বিখ্যাত তোলাই খাল খনন করেন। এই ইনফরমেশনটা পরীক্ষায় ইনফ্রিকুয়েন্টলি চলে আসে। ওকে, তারপরে সম্রাট শাহজাহানের সময় ছিলেন শাহ সুজা, যিনি ঢাকার বড় কাঠটা নির্মাণ করেন। তারপরে আমরা সম্রাট আওরঙ্গজেবের সময় যদি যাই দেখতে পারবো মীর জুমলা ছিলেন আমাদের সুবেদার, যিনি বিখ্যাত ঢাকা গেট নির্মাণ করেন। সো লাইক এটা আমরা ছবিটা যদি খেয়াল করে দেখতে পাচ্ছি, আমাদের বিখ্যাত তিন নেতার মাজারের পাশে এরকম আমরা একটা অ্যানসিয়েন্ট গেট দেখতে পাবো, দ্যাট ইজ আওয়ার ঢাকা গেট, যেটা আমাদের মীর জুমলার সময়, আওরঙ্গজেব সম্রাটের সময় মীর জুমলা তৈরি করেছিলেন। অথবা এটা প্রাচীনকালের একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, এটা সেই বিখ্যাত ঢাকা গেট, যার বর্তমান অবস্থা অনেকটাই এরকম। অথবা আমি তোকে বড় বড় কাঠরা নাম নিয়ে আসলাম, চকবাজারে ঢাকা শাহ সুজার সময় তৈরি। দিস ইজ দ্য ফিগার, আপনি ছবিটা দেখতে পাচ্ছেন। প্রাচীন আমলের আমাদের বড় কাঠরা, ঐতিহাসিক একটা স্থাপনা। কাঠরা বলতে অনেকটা হোটেলের মতো বোঝায়। ওই সময় অনেক পরিব্রাজক ছিলেন,
এক পরিব্রাজক যাতায়াত করতেন এসে থাকার জন্য, সম্রাট এরকম বড় বড় কাটরা তৈরি করে রাখতো তার রাজ কাজ করার জন্য, অতিথি আপ্যায়নের জন্য। সে বিখ্যাত বড় কাটরা বা ঢাকার চক বাজারে বর্তমানে এই অবস্থায় রয়েছে। ছবিতে দেখতেই পাচ্ছেন। আমরা আসলে আমাদের ইতিহাসকে ঠিকমতো সংরক্ষণ করতে পারি নাই। ওকে, সাবসিকুয়েন্টলি আরবের সময় সবচেয়ে ইম্পর্টেন্ট সুবেদার বাংলাদেশের ইতিহাসে যার অবদান সবচেয়ে বেশি সুবেদারদের ভিতর, দ্যাট ইজ শায়েস্তা খান, লর্ডস অফ স্ট্রাকচার। উনি খুব বিখ্যাত ছিলেন। আমরা জানি, প্রবাদী রয়েছে যে ওনার সময় টাকায় 8 মণ চাল পাওয়া যেত। অনেক ইম্পর্টেন্ট স্ট্রাকচার লাইক দেখতে পাচ্ছি ছোট কাটরা, লালবাগ কেল্লা, চকবাজার মসজিদ, সাত মুখোশ মসজিদ, মোহাম্মদপুর ওনার সময় নির্মাণ করা হয়েছে। সো উনি চিটাগাং থেকে মগ দস্যুদের, পর্তুগিজ দস্যুদের দমন করে। তো ওনার প্রত্যেকটা অবদান আপনার জন্য মাস্ট টু নো। বিশেষ করে উনি কি কি আর্কিটেকচারাল স্থাপনা তৈরি করেছেন, লাইক ইউ ক্যান সি লালবাগ কেল্লা, ওনার মেয়ে মাজারের উপর বিখ্যাত, খুবই ইম্পর্টেন্ট আর্কিটেকচারাল স্ট্রাকচার বানাচ্ছে প্রেক্ষাপটে। অথবা উনি ওই সময় ছোট কাটরা নির্মাণ করেন। বড় কাটরা ছিলেন শাহ সুজা, উনি নির্মাণ করেছিলেন ছোট কাটরা। সো এই কি কি ইম্পর্টেন্ট স্ট্রাকচার ওনার সময় তৈরি হয়েছে, ভেরি ইম্পর্টেন্ট। এই সুবেদারদের সম্বন্ধে আপনাকে একটা ক্লিন কাট কনসেপশন থাকতে হবে। সুবেদারদের কোশ্চেন কিন্তু ফ্রিকুয়েন্টলি আসে, কারণ সুবেদাররাই বাংলাদেশ শাসন করেছে, নট মুঘল সম্রাটরা। সুবেদারদের সম্বন্ধে আমাদের যতগুলো ইনফরমেশন আমাদের বই লেখা থাকবে, ম্যাট্রিক্স MP3 বইয়ে, আমরা সবগুলোই পড়ার চেষ্টা করব। সো তারপরে আমরা ইতিহাসের শেষের দিকে চলে এসেছি। তারপরে আমরা দেখতে পাচ্ছি বাংলায় নবাবী শাসন। কি ঘটনাটা এই সময়টায় ঘটে খেয়াল করে দেখেন। মুঘল সাম্রাজ্যের পতন হয় একটা সময় এসে, আমরা জানি কিভাবে পতন হয়। যখন আমাদের ভারতীয় উপমহাদেশে ইউরোপ থেকে বণিকরা আসা শুরু করে। প্রথমে এসেছে পর্তুগিজ বণিক, তাদের দেখা দেখি পরবর্তীতে ফরাসি আসে, ইংরেজরা চলে আসে। এবং ইংরেজরা ব্যবসা করতে আসলেও আমাদের ভারতীয় উপমহাদেশে পরবর্তীতে ক্যাপচার করে ফেলে, তারা শাসনও দখল করে, শাসন করা শুরু করে দেয়। তো ইংরেজরাও অ্যাজ রেজাল্ট প্রথমে আসার পর কিন্তু বাংলাদেশে আসে নাই, ওরা এসেছে ইন্ডিয়াতে। তো ইন্ডিয়াতে এসে যখন ওরা মুঘল সাম্রাজ্যের পতন ঘটানোর চেষ্টা করে, স্বাভাবিকভাবে বাংলার যে সুবেদারগুলো ছিলেন তারা রিভোল্ট করেন। তারা তো স্বাভাবিক ব্যাপার, সম্রাটের ঠিক নেই, তাহলে তারা কাকে মানবে? সো তারা রিভোল্ট করে সম্রাটের সুবেদার উপাধি ত্যাগ করে বাংলাকে দখল করে নিয়ে নিজেই রাজা নবাব, মানে বাংলার নবাবের শাসন শুরু করেন নবাব মুর্শিদ কুলি খান। ওকে, সো আমরা বুঝলাম যে উনি বাংলায় তাহলে প্রথম নবাবী শাসন শুরু করলেন। এবং এসেই যে রাজধানী এতদিন পর্যন্ত আমাদের ঢাকায় ছিল, উনি ঢাকা থেকে রাজধানী নিয়ে গেলেন মুর্শিদাবাদে। ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন, পরীক্ষায় ফ্রিকুয়েন্টলি আসে যে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে কে স্থানান্তর করেন? নবাব মুর্শিদ কুলি খান। ওনার নাম অনুসারেই মুর্শিদাবাদ নামটা এসেছে। ওকে, সো মুঘলরা যখন ভারতের টালমাটাল অবস্থা, তখন বাংলায় শুরু হলো নবাবী শাসন। বাংলা নবাবী শাসন বেশি দিন কন্টিনিউ করতে পারে না। ইংরেজরা আলটিমেটলি বাংলাকে কনভার্ট করে ফেলে, এবং এই বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন আমাদের নবাব সিরাজউদ্দৌলা। ইংরেজরা এসে ওনাকে পরাজিত করার মাধ্যমে বাংলারও আমরা জানি স্বাধীনতার সূর্য অস্তমিত যায়। ওভারঅল আমাদের ভারতীয় উপমহাদেশটাই ইংরেজদের দখলে চলে আসে। ওনার সম্বন্ধে, সিরাজউদ্দৌলার সম্বন্ধে কমন জিনিস, পলাশীর যুদ্ধ কত সালে হয়েছে, কোথায় হয়েছে, ওনার সেনাপতি কে ছিলেন, এগুলো কিন্তু আপনাকে ফ্রিকুয়েন্টলি পড়ে নিতে হবে। এই নবাবী শাসনের ভিতর সিরাজউদ্দৌলার ইন ডিটেলস আপনাকে কনসেপশন রাখতে হবে। পলাশীর যুদ্ধ, অন্তর্কূপ হত্যা কাহিনী, ফোর্ট উইলিয়াম ভূমি দখল করেন, এই টাইপের ইতিহাসগুলো আপনি অবশ্যই বই থেকে দেখে নেবেন। নবাবী শাসন আমলের মোস্ট ইম্পর্টেন্ট দিক হলো নবাব সিরাজউদ্দৌলা, কোশিক ওখান থেকেই আসে। সো বিখ্যাত পলাশীর যুদ্ধ, যেটা আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি। এই পলাশীর বিখ্যাত ময়দান, যেখানে ইংরেজদের সাথে যুদ্ধ করেছিলেন, সেটার বর্তমান অবস্থা, বর্তমানে ময়দান নেই, সেটাকে একটা মনুমেন্ট আকারে সংরক্ষণ করার চেষ্টা করা হয়েছে, মানে পার্কের মতো করে, যেটা আগে এক সময় ময়দান ছিল, যেখানে যুদ্ধর জন্য বিখ্যাত ছিল পলাশী ময়দান। ওকে, সো আলটিমেটলি তাহলে বাংলা ইনভেট করলো ইংরেজ, বাংলায় নবাব শাসনের পতন ঘটলো, ইংরেজি আমলের শুরু হলো। এবং ইংরেজ কোম্পানিরাও জাস্ট লাইক সম্রাটদের মতো বাংলা কিন্তু কখনোই সরাসরি শাসন করে নাই। তারা একটা করে লর্ড ভাইসরয়
নিয়োগ করতো, যারা তাদের হয়ে বাংলা বা ভারতীয় উপমহাদেশকে শাসন করতো। মেইন শাসক তো ইংল্যান্ডের রানী, কিন্তু ইংল্যান্ডে ছিলেন না, ভারতীয় উপমহাদেশে ছিলেন না। তাহলে তার পক্ষ হতে লর্ড ভাইসরয় ওনারা বাংলা শাসন করত। ওকে, সো এই লর্ডের জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট। বিভিন্ন লর্ড বিভিন্ন সময় বিভিন্ন চুক্তি করেছেন, বিভিন্ন লর্ড বিভিন্ন সময়ে বাংলাদেশে বা ভারতীয় উপমহাদেশে বেশ ইম্পর্টেন্ট অবদান রেখেছেন। কেউ বিধবা বিবাহ চালু করেছেন কারো সময় রেল প্রতিষ্ঠা হয়েছে, কারো সময় আমাদের এই উপমহাদেশে ডাকের ব্যবস্থা হয়েছে, কেউ আমাদের উপমহাদেশে অর্থনৈতিক ব্যবস্থা সংস্কার করেছে। তো কোন লর্ডের সময় কি কি ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছে সেগুলো মাস্ট টু নো। এই জায়গাগুলো থেকে কিন্তু কোশ্চিন আসে। তো আমরা যদি একটু খেয়াল করে একটু গুছিয়ে করতে যাই, তাহলে আমরা প্রথমে যে লর্ডটা দেখবো, লর্ড ক্লাইভ। উনি বাংলায় প্রথম শুরু করেন দ্বৈত শাসন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দ্বৈত শাসন থেকে কোশ্চিন আসে, কত সালে দ্বৈত শাসন হয়েছে, দ্বৈত শাসন জিনিসটা কি, কে সূচনা করেন, এই টাইপের কোশ্চিন গুলো খুবই ইম্পর্টেন্ট। তো দ্বৈত শাসন যদি আমি আপনাকে একটু বোঝাতে চাই, জিনিসটা এরকম। বাংলাদেশে তো আগে থেকে শাসক ছিলই, জমিদার ছিলেন বিভিন্ন ছোট ছোট। তো ইংরেজরা আসার পর ওরা তো স্বাভাবিকভাবে অর্থ ইনকামের জন্য এসেছে, এই দেশকে শাসন করার ওদের ফার্স্ট ইন্টেনশন ছিল না। তো তারা এসে করলো যে ঠিক আছে, যারা আগে থেকে তোমরা ছিল জমিদার রাজা, তোমরা অর্থনৈতিক জিনিসগুলো দেখবে, আমাকে ট্যাক্স দিবে, আর আমি বাকি সব প্রতিরক্ষা সেনাবাহিনী সবকিছু আমার হাতে থাকবে। তো একটা দেশের ভিতরে দুইটা সরকার, একজনের কাজ হচ্ছে ট্যাক্স আদায় করা, আর একজন সবকিছু মূল ক্ষমতা আরেকজনের হাতে। তো এই যে শাসন ব্যবস্থা একসাথে প্যারালালি দুইটা, এই শাসন ব্যবস্থাকে বলা হয় দ্বৈত শাসন, এবং এটা প্রবক্তা হচ্ছেন লর্ড ক্লাইভ। স্বাভাবিকভাবে একটা জায়গায় যদি দুইটা সরকার থাকে, স্বাভাবিকভাবে একটা সময় কিন্তু ক্ল্যাশ হবে, লং রানে এটা পার্মানেন্ট সলিউশন না। ডিভাস্টেটিং কন্ডিশন, ভারতীয় উপমহাদেশের দুর্ভিক্ষ দেখা দেয়, এটার কারণে শাসনামলের কারণে আলটিমেটলি লর্ড ক্লাইভ কিন্তু এর কারণে যে সুইসাইডও অ্যাটেম্প্ট করেন, এইটা ফেলিওর হয়েছে। একটা সময়ের পর এই দ্বৈত শাসনটাকে রহিত করেন। আমরা দেখতে পাচ্ছি কোন লর্ডের আমলে, এটা লর্ড ওয়ারেন হেস্টি। সো এই কোশ্চিনটা আসবে, দ্বৈত শাসন রহিত করেন কে? প্রবক্তা রহিত করেন। নেক্সট আমরা যদি যাই, তাহলে দেখছি যে লর্ড কর্নওয়ালিস এই দ্বৈত শাসনের ফেলিওরের পর উনি একটা পার্মানেন্ট সলিউশন খুঁজে পাওয়ার, সেটাকে ওনার নাম দেন চিরস্থায়ী বন্দোবস্ত। তাহলে চিরস্থায়ী বন্দোবস্ত কি, কত সালে হয়েছে? ভেরি ইম্পর্টেন্ট, ফ্রিকুয়েন্টলি কোশ্চিন আসে। সালটা এই মুহূর্তে আমার মনে হচ্ছে না, আমি বলতে পারছি না। চিরস্থায়ী বন্দোবস্ত কোন লর্ড করেন, ব্যবস্থাটা কেমন ছিল, সন্ধ্যা আইন কি ছিল, এই টাইপের ইনফরমেশন ওনার সম্বন্ধে অন্য জায়গা থেকে আপনি অবশ্যই বই থেকে দেখে নেবেন, এগুলো ভেরি ইম্পর্টেন্ট। এর বাইরেও অনেক লর্ড, সব লর্ড দরকার নেই, এর বাইরে যেগুলো লর্ড রয়েছে তাদের ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন গুলো, যেমন আমি যদি বলি রেল যোগাযোগ, বিধবা বিবাহ রহিত করা, আমরা দেখতে পাচ্ছি লর্ড ডালহৌসি। আর আমি যদি বলি সতীদাহ প্রথা বিলোপ, লর্ড বেন্টিং। সো কোন লর্ডের সময় এগুলো হয়েছে সেগুলো আমরা দেখে নিব। সো লর্ড গুলো আমি একদম সিলেক্টিভ কিছু আপনাকে দেখাচ্ছি, লর্ড রিপন, লর্ড মিল্টন, এগুলো আপনি জাস্ট রিডিং দিবেন। আর একটা দুটো লর্ড আছে যেগুলো আমাদের একদম ডিটেলস পড়ে ফেলতে হবে, সেটা হচ্ছে লর্ড কার্জন এন্ড লর্ড হার্ডিং। কেন করতে হবে? ওনার সময় বিখ্যাত ঘটনা ঘটে বঙ্গভঙ্গ। বঙ্গভঙ্গ হয় 1905 সালে, এবং বঙ্গভঙ্গের এই কনসেপশনটা টিকাতে পারেন নাই ব্রিটিশ শাসকরা, এবং বঙ্গভঙ্গ রদ করতে পারত হন লর্ড হার্ডিং 1911 সালে। ইন ডিটেইলস আপনাকে পড়ে ফেলতে হবে বঙ্গভঙ্গ এবং এর সাবস্টিটিউয়েন্ট যত ইভেন্ট রয়েছে মেন বই দেখে। বঙ্গভঙ্গের কোশ্চিন বলতে গেলে এই অংশগুলো থেকে মোস্ট কমন। কিছু লর্ড আপনার মনে থাকছে না, কিছু করতে পারছেন না, তাও এই বঙ্গভঙ্গ রিলেটেড দুই লর্ড, বঙ্গভঙ্গ রিলেটেড কাহিনীগুলো, সালগুলো ইন ডিটেইলস আপনাকে করতে হবে। আমি যদি একটু সাম আপ করতে চাই আপনাকে, বঙ্গভঙ্গ জিনিসটা এরকম ছিল, ভারতীয় উপমহাদেশে ইংরেজরা যখন শাসন করতো তখন তাদের রাজধানী ছিল কলকাতা। কলকাতা থেকে আলটিমেটলি গোটা সাবকন্টিনেন্টটা শাসন হতো। স্বাভাবিকভাবে কলকাতায় হিন্দু ধর্মের প্রভাব ছিল, বাংলাদেশে তখন মুসলিম অধ্যুষিত এলাকা। তো এই অংশ থেকে এত দূরে শাসন করাটা খুব টাফ হয়ে গেল। তো সেই শাসন কার্যের সুবিধার জন্য, বাঙালি মুসলমানদেরকে আগায় নেওয়ার জন্য লর্ড কার্জন এই গোটা বাংলা অংশটাকে দুই ভাগ করেন। একটা হচ্ছে কলকাতার অংশটা ছিল একদিকে, আর একদিকে বাংলা আসাম মিলে উনি একটা নতুন প্রদেশ গঠন করেন, এবং নতুন প্রদেশের রাজধানী দেন ঢাকাকে। উনি ঢাকায় তখন ভার্সিটি প্রস্তাব করেন, যার নাম অনুসারে আমরা দেখি ঢাকা ভার্সিটি কার্জন হলো, কিন্তু এই কারণে ওনার নামে করা।
যেন বাংলার মানুষের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতিতে এগিয়ে যেতে পারে। স্বাভাবিক ব্যাপার, ওই সময় যারা কলকাতায় ছিলেন হিন্দু ধর্মের বা ভারতীয় নাগরিক, স্বাভাবিকভাবে তারা সরকারের এই পদক্ষেপটাকে মন থেকে মেনে নিতে পারবে না, এটাই স্বাভাবিক। ওই সময়কার প্রেক্ষাপটে তারা স্বাভাবিকভাবে তারা বঙ্গভঙ্গের এগেইনস্টে আন্দোলন শুরু করে। স্বদেশী আন্দোলন, আমরা খুব কমনলি এটার নাম শুনে আসি, স্বদেশী আন্দোলন বঙ্গভঙ্গ প্রেক্ষাপটে লেখা। ইভেন আমাদের যে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা রবীন্দ্রনাথ রচনা করেছে, উনি কিন্তু এই বঙ্গভঙ্গের প্রেক্ষাপটেই রচনা করেছেন। ওকে, সো বঙ্গভঙ্গ নিয়ে ইন্ডিয়াতে স্বদেশী আন্দোলন হয়, তারা ব্রিটিশ বিরোধী আন্দোলনকে খুবই বেগবান করে। তো একটা সময়ের পর এই বঙ্গভঙ্গকে আর মেনটেন করা সম্ভব হয় নাই। পরবর্তীতে লর্ড হার্ডিং এসে বঙ্গভঙ্গটাকে রদ করেন, দুই প্রদেশকে আবার এক করেন এবং কলকাতা থেকে রাজধানী দিল্লিতে স্থানান্তর করেন। আলটিমেটলি তাদেরও কলকাতারও কিন্তু এখানে লস হয়ে যায়। তো এইখানে বঙ্গভঙ্গ রিলেটেড যত ইনফরমেশন আপনি পাবেন সবগুলোই গেইন করার চেষ্টা করবেন। আমি আপনাকে ইনজিস্ট একটা আইডিয়া দিলাম। ওকে, এবং আলটিমেটলি দেখতে পাচ্ছি যে সবার শেষ লর্ডে চলে আসলাম আমরা, লর্ড মাউন্টব্যাটেন, যার সময় আলটিমেটলি ভারত স্বাধীন হয়ে যায়। সো লর্ডের জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। আমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি কোন কোন লর্ডে আপনি বেশি মনোযোগ দিবেন। আপনি এইভাবে প্রিপারেশন নেন, তাতে ইনশাআল্লাহ আই থিংক হয়ে যাবে। ওকে, সো লেটস মুভ অন নেক্সট টপিক, যে বাংলাদেশের জাগরণ ও সংস্কার আন্দোলন। ব্রিটিশদের সময় বিভিন্ন সময় তাদের এগেইনস্টে প্রচুর আন্দোলন হয়েছে, ব্রিটিশ বিরোধী আন্দোলন। আমরা যদি খেয়াল করি এই বক্সটা আমরা দেখতে পাচ্ছি যে ব্রিটিশ বিরোধী অনেক আন্দোলন, কোন আন্দোলন কোন সময় হয়েছে এগুলো একটু লেখা রয়েছে বইয়ে। এগুলো থেকে খুব কম কোশ্চেন আসে, আপনি জাস্ট রিডিং দিলে আই থিংক দ্যাট উইল বি মোর দেন এনাফ। বাট জাগরণ কিছু বা আন্দোলন হয়েছে যেগুলো সামাজিক আন্দোলন বলা যাবে, ব্রিটিশ বিরোধী বিখ্যাত আন্দোলন। এইরকম জায়গাগুলো থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। সো লাইক ব্রিটিশদের এগেইনস্টে সবার প্রথম যে আন্দোলনটা হয় আমরা জানি ফকির সন্ন্যাসী আন্দোলন। ফকির সন্ন্যাসী আন্দোলন 1760 সালে বজলু শাহ ভবানী পাঠক লিড করছিলেন ব্রিটিশদের এগেইনস্টে। ওই সময় আমাদের সমাজে ফকির সন্ন্যাসীদের খুব সম্মান ছিল। ব্রিটিশদের আসার পর স্বাভাবিকভাবেই তাদের সম্মানে আঘাত হয়, তারা রিভল্ট করে। সো এই আন্দোলনটা আপনাকে একটু দেখে নিতে হবে। দুই তিনটা কি পয়েন্ট যেগুলো ফ্রিকোয়েন্টলি আসে সেগুলো আমি তুলে নিয়ে এসেছি। যেমন ওনাদের লিড করেছিলেন, তার নাম, কত সাল থেকে কত সাল হয়েছে, এই যে প্যাটার্ন। যদি আমরা তিতুমিরের আন্দোলন দেখি আমরা সবাই জানি, বাট কয়েকটা কি পয়েন্ট পড়ার সময় আপনাকে হাইলাইট করে নিতে হবে। যেমন তিতুমিরের এই আন্দোলন কত সালে হয়েছে, 1831 সালে নারকেল বাড়িয়া, এবং ওনাকে যে ইংরেজ সেনাপতি পরাজিত করেন তার নাম লেফটেন্যান্ট কর্নেল স্টুয়ার্ট। ওকে, তো আপনি যখন এই তিতুমিরের আন্দোলনের ইতিহাস পড়তে যাবেন, এরকম ছোট ছোট 3-4টা পয়েন্ট যেগুলো পরীক্ষা আসার মতো আপনাকে আন্ডারলাইন করতে হবে, যেটা আমি স্লাইডে দেখাচ্ছি। প্রত্যেকটা আসলে ডিসকাস করা সো টাফ, ইতিহাস বলতে অনেক সময় লেগে যাবে। জাস্ট কি প্যাটার্ন প্রিপারেশন নেবেন আমি দেখাচ্ছি আপনাকে, সেটা বলি। লাইক সিপাহী বিদ্রোহ, ভেরি ইম্পর্টেন্ট। সিপাহী বিদ্রোহ হচ্ছে 1857 সালে, সালটা ইম্পর্টেন্ট। সিপাহী বিদ্রোহ আমরা জানি বন্দুকের কার্তুজ কাটা নিয়ে যারা সেনাবাহিনীতে ওই সময় ভারতীয় হিন্দু মুসলিমরা জব করতেন তারা রিভল্ট করেছিলেন। প্রথম এটা শুরু হয় ব্যারাকপুরে এবং সেই বিখ্যাত বন্দুকটার নাম ছিল এনফিল্ড। এরকম 3-4টা ইনফরমেশনে কিন্তু ঘুরে ফিরে সিপাহী বিদ্রোহ থেকে আসছে। আপনি যখন পড়তে যাবেন সিপাহী বিদ্রোহ, এরকম 4-5টা কি পয়েন্ট শর্ট নোট করে রাখবেন। আপনাকে সিপাহী বিদ্রোহ বললে গোটা ইতিহাস পরীক্ষার জন্য জানার দরকার নেই, আপনাকে কি পয়েন্ট গুলো জানলেই চলবে। সো এই ব্রিটিশ সংস্কার আন্দোলন আপনি দেখতে পাচ্ছেন, এই সংস্কার আন্দোলন গুলো আপনি একটু দেখে নিবেন। আই থিংক দ্যাট উইল বি মোর দেন এনাফ। ওকে, সো ব্রিটিশরা যখন চলে গেল ভারতীয় উপমহাদেশ থেকে, ভারতীয় উপমহাদেশ স্বাধীন হলো 1947 সালের 14ই আগস্ট এন্ড 15ই আগস্ট। ভারত এবং পাকিস্তান এবং ভারত সাবসিকুয়েন্টলি দুটা দেশ, এবং পাকিস্তানের দুটো অংশ ছিল, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। এবং এরপর থেকেই বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস শুরু হয়। তাহলে আমরা এরপরে সরাসরি চলে যাব পাকিস্তান আমলে। ওকে, সো পাকিস্তান আমল আমরা দেখতে পাচ্ছি। পাকিস্তান আমল আমরা শুরু করি। পাকিস্তান আমলে আমাদের যে প্রথম রাজনৈতিক দল ছিল বা প্রধান রাজনৈতিক দল ছিল সেটা বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ। প্রতিষ্ঠা হয়েছে 23শে জুন 1947 সালে। প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন প্রতিষ্ঠাকালীন যুগ্ম সম্পাদক।
সো কে কোন পোস্টে ছিলেন, বঙ্গবন্ধু কোন পোস্টে ছিলেন, এগুলো কিন্তু মাস্ট টু নো কত সালে হয়েছে। এবং ওই সময় নাম ছিল, আমরা দেখলাম, আওয়ামী মুসলিম লীগ। পরবর্তী থেকে মুসলিম ওয়ার্ডটা বাদ দিয়েছে, আমরা জানি দলটার নাম আওয়ামী লীগ। সো এই মুসলিম ওয়ার্ডটা কত সালে বাদ দেওয়া হয়েছে? 1955 সালে। এই টাইপ ইনফরমেশন গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো পাকিস্তান আমল যদি আমরা শুরু করি, পাকিস্তান আমলের ফার্স্টে যে আন্দোলনটা আমাদের জাতীয় জীবনে প্রথম হয়েছে সেটা ভাষা আন্দোলন। ইনফিনিটি স্টার, আমি এমন কোনো বিশেষ দেখি যে ভাষা আন্দোলন থেকে কোশ্চিন করে না। স্বাভাবিক ব্যাপার, আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ন্যাশনাল ইভেন্ট, আমাদের জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ বহন করে। সো এইটার ইতিহাস প্রতি পয়েন্ট আপনাকে আসলে জানা উচিত। সো আমি যদি ইতিহাসগুলো বলতে যাই, আপনি বইয়ে তো লিখেই রয়েছে, আমি যদি আপনাকে একটু জিস্ট করে সাম আপ করি। পাকিস্তান প্রতিষ্ঠা হলো আমরা জানি 1947 সালের 14ই আগস্ট, স্বাধীন হলো ইন্ডিয়ার 15ই আগস্ট। তো আগস্টের পরে সেপ্টেম্বরে স্বাভাবিকভাবে যখন অফিস আদালত শুরু হয়ে যায়, কোশ্চিন উঠে যায় আমি আসলে উর্দু ভাষায় লিখবো, যেটা পাকিস্তানের তো জাতীয় ভাষা ছিল, আর বাঙালিরা কথা বলতো বাংলায়, নাকি বাংলা ভাষায় লিখবো। সো এই কোশ্চিনটা ওঠাটাই স্বাভাবিক ছিল। তাহলে একদম 47 আগস্টে স্বাধীন হলাম আমরা, আগস্টে সেপ্টেম্বরে কোশ্চিনটা তুলে ফেলেন, এবং যিনি প্রথমে কোশ্চিন তুলেন আমরা ছবিতে দেখতে পাচ্ছি অধ্যাপক আবুল কাশেম। একটা বিখ্যাত বইয়ের মাধ্যমে কোশ্চিনটা তুলেছিলেন। বইটার নাম পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা নাকি উর্দু। বইটা দেখতে পাচ্ছেন, সংগঠনের মাধ্যমে বইটা প্রকাশ করেন। বইটার সংগঠনটার নাম তমুদ্দিন মজলিস। ছবিটা সুন্দর করে দেখা যাচ্ছে। ফার্স্ট কোশ্চিন আসলো তমুদ্দিন মজলিস, যার প্রতিষ্ঠাতা ছিলেন অধ্যাপক আবুল কাসেম। কত সালে প্রতিষ্ঠা হয়, প্রতিষ্ঠাকালীন সভাপতি কে ছিলেন, ওনারা কোন বইয়ের মাধ্যমে কোশ্চিনটা তুলেন, এইগুলো প্রত্যেকটা ইনফরমেশন মাস্ট টু নো। তাহলে আমরা ছিলাম 47 সেপ্টেম্বরে। তারপরে কি ঘটনা ঘটলো খেয়াল করে দেখেন। 47 পর স্বাভাবিক 48 ভিতর পাকিস্তানের পার্লামেন্টেও এগুলো কথা উঠতে থাকলো যে কি ভাবে কোনটা হবে আমাদের জাতীয় রাষ্ট্রভাষা। এবং এর পরিপ্রেক্ষিতে একটা সংগঠন গঠন করা হয়, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, 1948 সালে। এবং এই যে জাতীয় পরিষদের আমি কথাটা বললাম, জাতীয় পরিষদে যিনি আমাদের হয়ে প্রথমেই কোশ্চিনটা করেন, পাকিস্তানের জাতীয় পরিষদে আমরা সবাই ওনার নাম জানি, কুমিল্লার ধীরেন্দ্রনাথ। উনি 48 সালে অধিবেশনে বাংলার ভাষার পক্ষে প্রথম কোশ্চিন করেন, এবং স্বাভাবিকভাবে পাকিস্তানের তৎকালীন শাসকরা এটা মেনে নেয় নাই। এবং মেনে নেওয়ার প্রেক্ষিতে বাংলাদেশে একটা নতুন সংগঠন করা হয়, যাদের এইম ছিল বাংলাদেশের জাতীয় ভাষা বাংলা প্রতিষ্ঠা করা। এই সংগঠনটার নাম সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। ভেরি কেয়ারফুল, আগের বার যে সংগঠনের নাম বললাম সেটার নাম ছিল রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। নতুন যেটা নাম বলতেছি আমি, সেটার নাম সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। ওয়ার্ড দুটা চেঞ্জ। ওনারা এই সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ওই সময় কিন্তু ভাষা দিবস পালন করতেন। ওই সময় ভাষা দিবস ছিল আমাদের 11ই মার্চ। বর্তমানে আমাদের ভাষা দিবস কিন্তু আমরা পালন করি 21শে ফেব্রুয়ারি। সো আমাদের দুইটা ভাষা দিবস, ভেরি কেয়ারফুল। তাহলে কোন সংগঠন 11 মার্চের ভাষা দিবস দিয়েছিল এটা আপনাকে অবশ্যই জানতে হবে, সেটা হচ্ছে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। তারা যখন এইভাবে আন্দোলন করা শুরু করলো, পাকিস্তানের শাসক দেখলো স্বাভাবিক ব্যাপার, এটাকে হোল্ড করা দরকার। তারা একটা কমিটি করে দিলেন। কমিটিটার নাম হচ্ছে পূর্ব বাংলা ভাষা কমিটি। এই কমিটির অধ্যাপক ছিলেন মৌলানা আকরাম খান। উনি তৎকালীন বাংলা একাডেমির সভাপতি ছিলেন, খুবই ট্যালেন্টেড একজন পার্সন। ওনাকে দায়িত্ব দিলেন, দায়িত্বটা খুবই পিকুলিয়ার একটা দায়িত্ব। তাকে বলা হলো যে ঠিক আছে, বাঙালিরা বাংলায় বলবে, বাংলাতেই কথা বলবে, সবই করবে, কিন্তু বাংলাটা লিখবে অ্যারাবিক ওয়ার্ড দিয়ে, উর্দু ওয়ার্ড দিয়ে। দ্যাট ইজ কোয়াইট ইম্পসিবল একটা ব্যাপার। আপনি বাংলা বলবেন, বাট লিখতে হবে আপনাকে উর্দু দিয়ে। এই কাজটা ওনাকে করতে দিল। স্বাভাবিকভাবেই বাঙালি কেন, পৃথিবীর কোন জাতি এটা মেনে নিবে না। সো এই ঘটনাটা ঘটে 1949 সালে। তার পরের বছরেই সেটার নাম পূর্ব বাংলা ভাষা কমিটি। ওকে, সো আলটিমেটলি যখন বাঙালিরা কোনো উপায় পেল না, যে সর্বদলীয় সংগঠনটা ছিল সেটাকে আরো বেগবান করা হলো, এবং এবার নামটা একটু চেঞ্জ করা হয়েছে। আগেরবার যেটা ছিল তার সাথে একটা নতুন অর্জন করছে। আপনি দেখতে পাচ্ছেন সর্বদলীয় রাষ্ট্রভাষা কেন্দ্রীয় কমিটি, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটি। ইনারা নতুন করে ডিসিশন দিলেন যে রাষ্ট্রভাষা দিবস হবে 21শে ফেব্রুয়ারি। আগে ছিল 11ই মার্চ। তাহলে নতুন করে 21শে ফেব্রুয়ারি আসলো ইনাদের মাধ্যমে। সো ওনারা 21শে ফেব্রুয়ারি বললেন। 21শে ফেব্রুয়ারিতে ওনারা একটা র্যালি করবেন এর ভাষার পক্ষে। পাকিস্তান সরকার এগেইনস্টে, স্বাভাবিকভাবে পাকিস্তান সরকার এটা মেনে নিবে না।
ওনারা 144 ধারা জারি করলো। তার পরবর্তীতে ঘটনাটা আমরা ছোটবেলা থেকে জানি, পাকিস্তান সরকার আমাদের মিছিলের উপর গুলি করে, বাংলা জাতি ফুসে ওঠে এবং এই আন্দোলনের প্রেক্ষিতে ওনারা মেনে নিতে বাধ্য হয় যে বাংলা বা বাঙালি জাতির ভাষা হবে বাংলা। ওকে, সো সিকোয়েন্সিয়ালি এই ইভেন্ট গুলো আপনার মাথায় একদম কনক্রিট ভাবে থাকতে হবে। প্রথমে কোন কমিটি, তারপর কোন কমিটি 11ই মার্চ বললো, কোন কমিটি 21শে ফেব্রুয়ারি বললো, প্রথমে কে তুললো, ধীরেন্দ্রনাথ দত্ত, পূর্ব বাংলা ভাষা কমিটি কি কাজ করতেছিল, কত সালে হলো, মৌলানা আকরাম খানকে কিভাবে নেতৃত্ব দিল, ইন ডিটেইলস আপনি ভাষা আন্দোলন থেকে পড়ে নেবেন। সো এই যে বিখ্যাত ভাষা আন্দোলন আমাদের, আমরা ছবিটা দেখতে পাচ্ছি, ভাষা আন্দোলনের বিখ্যাত ছবি, ঢাকা মেডিকেল কলেজের গেটটা দেখা যাচ্ছে, যেখান থেকে ভাষা আন্দোলনের মিছিলের সূচনা হয়। 140 ধারার ভিতরেও জনসমাগম ঘটে, মানুষ মিছিল বের করে এবং সেই বিখ্যাত ঢাকা মেডিকেলের গেট আমরা বর্তমানে অনেকটা অবহেলিত অবস্থা, এই অবস্থায় রয়েছে, আমরা ছবিতে দেখতে পাচ্ছি। খুব ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল স্ট্রাকচার ফর ন্যাশনাল লাইফ। ওকে, সো ওই সময় কারা কোন কোন নেতা কিভাবে শাসক করছিলেন, এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ওই সময় খাজা নজরুদ্দিন, পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন, যার আদেশে পুলিশ মিছিলের উপর গুলি করে। এই ইনফরমেশন গুলো কিন্তু আমাকে লাগবে। এবং একটু আগে যেটা বলে আসলাম যে আন্দোলনে গুলি করার প্রেক্ষিতে পাকিস্তান সরকার মেনে নেয় যে বাংলাদেশের ভাষা হবে বাংলা, এটা অফিসিয়ালি কিন্তু 52 সালে মেনে নেয়। অফিসিয়ালি সেই ঘটনাটা ঘটে 1956 সালে। পাকিস্তানের যে শাসনতন্ত্র প্রতিষ্ঠিত হয় 56 সালে লিখিত হয়, ওখানে রিটেন ডকুমেন্ট করে মেনে নেওয়া হয় যে বাংলাদেশের রাষ্ট্রভাষা হবে বাংলা। তার আগ পর্যন্ত শুধু মৌখিক ছিল। সো এই ইনফরমেশনটাও ভেরি ইম্পর্টেন্ট। এবং ভাষা আন্দোলন বলতে গেলে আমাদের ভাষা আন্দোলনের প্রতীকে আমরা জানি শহীদ মিনার। শহীদ মিনার একটা ট্রিকি কনসেপশন আপনার জানতে হবে যে শহীদ মিনার কিন্তু আসলে আমাদের ছিল দুই রকম। আপনি যদি ছবিটা দেখেন, আমাদের শহীদ মিনার বলতে আমরা এই ছবিটা দেখে অভ্যস্ত যে 5টা মিনারের ছবি, আমাদের ইমপ্রেশন এটাই আসছে, এটা আধুনিক শহীদ মিনার। বা প্রথম যে শহীদ মিনারটা হয়েছে সেটা কিন্তু এরকম লুক ছিল না, এরকম একটা লুক ছিল। ঢাকা মেডিকেল কলেজের হোস্টেলের সামনে ইনস্ট্যান্ট বানানো হয়েছিল, যেটা উদ্বোধন করেন শহীদ শফিউলের পিতা। আর পরে যেটা আছে, যেটা বর্তমান হামিদুর রহমান করেছেন, সেটা উদ্বোধন করেন শহীদ বরকতের মা। তাহলে আমাদের দুইটা শহীদ মিনার, দুই রকম শহীদ মিনার দুইজন তৈরি করেছেন, দুইটা শহীদ মিনার দুইজন উদ্বোধন করেছে। এই টিক্সটা কিন্তু আপনাকে জানতে হবে, কোন শহীদ মিনারটাকে আপনাকে জানতে চাওয়া হয়েছে। তো বর্তমান শহীদ মিনার শুরু উদ্বোধন হয় 63 সালে, তার পর্যন্ত আমাদের কিন্তু প্রথম শহীদ মিনার ছিল। প্রথম শহীদ মিনার আসলে বলা ঠিক মানে ছিল বলা যাবে না, ওটা তৈরি করার সাথে সাথে পাকিস্তানি বাহিনী ওটা ভেঙে ফেলে। আর তারপর ওটা আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ। ভাষা আন্দোলন থেকে মোটামুটি এইটুকুই, এই অংশটুকু মাস্ট। ওকে, সো ভাষা আন্দোলনের পর আমরা যদি আগাই, আমাদের জাতীয় জীবনের নেক্সট ইম্পর্টেন্ট ইভেন্ট হচ্ছে 1954 সালের নির্বাচন। 1954 সালের প্রাদেশিক নির্বাচন। দুটা দেশ ছিল ওই সময়, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। দুটা দেশ একসাথে একটা কেন্দ্রীয় সরকার ছিল যারা শাসন করতো। পূর্ব পাকিস্তান শাসন করতে একটা প্রাদেশিক সরকার, পশ্চিম পাকিস্তান শাসন করতে আরেকটা প্রাদেশিক সরকার। সিমালটেনিয়াসলি দুটো ইভেন্ট। ওকে, সো 54 সালে প্রাদেশিক যে নির্বাচন হয়, বাংলার যত দল ছিল সবগুলো দল মিলে, 4টা দল ছিল, 4টা দল মিলে পাকিস্তানের এগেইনস্টে নির্বাচনে দাঁড়ায় এবং তারা সবাই মিলে যে দলটা গঠন করে তার নাম যুক্ত ফ্রন্ট। সো ভেরি ইম্পর্টেন্ট, যুক্ত ফ্রন্টে কোন কোন দল ছিল, ওই দলগুলোর নেতা কে ছিলেন, যেমন আওয়ামী মুসলিম লীগ আসছে, কৃষক শ্রমিক পার্টি আসছে, নেজামে ইসলাম আসছে এবং বামপন্থী দল সবাই মিলে একসাথে পাকিস্তানের এগেইনস্টে লড়াই করে। এবং এই যুক্ত ফ্রন্টের প্রতীক ছিল নৌকা। তারা বিপুল ব্যবধানে জয়লাভ করে 223টা আসন পেয়ে যায়। 21 দফার নিয়ে তারা নির্বাচনে নামে এবং নির্বাচনে জয়ী হয়ে তারা সরকার গঠন করে। এবং আমরা যে ছবিটা দেখতে পাচ্ছিলাম, এই সময় একে ফজলুল হককে দেখা যাচ্ছে, উনি যে যুক্ত ফ্রন্টের মুখ্যমন্ত্রী ছিলেন। আমাদের জাতির জনক বঙ্গবন্ধুকে দেখা যাচ্ছে, উনি যুক্ত ফ্রন্টের কৃষি সমবায় মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। বাট পাকিস্তান সরকার যুক্তফ্রন্টকে, নির্বাচিত একটা সরকারকে বেশি নেতৃত্ব দেয় না। 2 মাসের মাথায় তাদেরকে সরকার থেকে পতন ঘটে যায়, যুক্তফ্রন্ট টিকতে পারে না। বাট ভেরি ইম্পর্টেন্ট, আমাদের স্বাধীনতার জন্য, স্বাধীনতা চেতনা জাগানোর জন্য পাকিস্তান শাসকদের একটা বার্তা দেওয়া হয় 1954 নির্বাচন থেকে। সো 54 নির্বাচনটা ভেরি ইম্পর্টেন্ট। ওকে,
সো সাবসিকুয়েন্টলি আমরা যদি বইয়ের আগে বই দেখবেন এরকম কিছু জিনিস লিখে আছে। পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র, একটু আমি আসলে বললাম, পাকিস্তান প্রথম তার সংবিধান রচনা করে 56 সালে। তারপর পাকিস্তানে নির্বাচন হয় 65 সালে, রাষ্ট্রপতি, যেগুলো কেন্দ্রীয় ঘটনা। অথবা পাকিস্তানের সামরিক শাসন, আইয়ুব খান আসেন 58 সালে, লং টার্ম আইয়ুব খান পাকিস্তানের শাসন করেছেন। পাকিস্তানের দ্বিতীয় শাসনতন্ত্র আইয়ুব খানকে এগেইনস্টে করা হয়, সেটা 1965 সালে। পাক ভারত যুদ্ধ 17 দিন, ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হয়েছে 1965 সালে, তখন কিন্তু আমরা পাকিস্তানের অংশ। তো এই যে জাতীয় ইভেন্ট গুলো, আমি কয়েকটা ইভেন্টের নাম বললাম, এগুলো কিন্তু ইতিহাসে পাকিস্তান বাংলাদেশের ইতিহাসে হয়েছে সিমালটেনিয়াসলি, বাট এগুলোর ইম্প্যাক্ট মেনলি ওই পাকিস্তানে ছিল, পশ্চিম পাকিস্তানে, নট বাংলাদেশে। সো এই জায়গাগুলো জাস্ট বই থেকে, থেকে তখন জাস্ট আমরা রিডিং দিব, নো নিড ডিটেলস জানার বা পড়ার কোনো দরকার নেই। আমাদের যে জিনিসটা চুয়ানোর পর লাগবে সেটা হচ্ছে 6 দফা, ভেরি ইম্পর্টেন্ট। 6 দফা এবারও 40 BCS এর কোশ্চেন আছে 6 দফা থেকে ইন ডিটেলস। তো 6 দফা আমরা জানি, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু 6 দফা পাকিস্তানের লাহোরে প্রথম উত্থাপন করেন। বাঙালি জাতি ম্যাগনা কার্টা বলা হয়, একটা ক্লিন কাট মেসেজ ছিল যে আমরা কি চাই, আমাদের কিভাবে অধিকার দিতে হবে, খুব সুন্দরভাবে উনি 6টা পয়েন্টের মাধ্যমে তুলে ধরেন। এই জায়গার যে ট্রিক্সটা আপনার মাঝামাঝি পরীক্ষায় ভুলে ফেলেন বা ভুল করে ফেলেন, সেটা হচ্ছে উনি, আমরা ছবিতে দেখতে পাচ্ছি 6 দফা 5ই ফেব্রুয়ারি উনি একটা পূর্ব পাকিস্তানের লাহোরে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে ওই সময় এই 6টা প্রস্তাব দেন ভাষণের মাধ্যমে। সেই ঘটনাটা ঘটে 5ই ফেব্রুয়ারি। দ্যাট ইজ অ্যান আনঅফিসিয়াল। উনি ভাষণ দিচ্ছিলেন, ভাষণের মধ্যে উনি বলে ফেললেন, বাট এটা একটা অফিসিয়ালি উনি সংবাদ সম্মেলন করে প্রকাশ করেন 23শে মার্চ। সো দুইটা কিন্তু, তাহলে 6 দফা 2বার ঘোষণা হয়েছে। তাহলে আমরা যদি বলি 66 সালের 5ই ফেব্রুয়ারি উনি বিরোধী দলের সম্মেলনে প্রথম 6 দফা বলেন, বাট অফিসিয়ালি বলেন 23শে মার্চ সংবাদ সম্মেলনে। সো এই দুইটা ডেটই আপনাকে জানতে হবে। 66 সালে কখন উনি বিরোধী দলের সম্মেলনে বলেছেন, কখন উনি প্রস্তাব আকারে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন। দুটো ডেটই পরীক্ষায় আসার মতো। 6টা দফা ছিল, যেটা বাংলা জাতি ম্যাগনা কার্টা। 6 দফার কি কি পয়েন্ট ছিল এগুলো আপনি দেখে নেবেন। ওকে, সো 6 দফার পরে স্বাভাবিকভাবেই পাকিস্তান শাসক দেখলো যে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা চায়, অধিকার চায় বাঙালিদের। স্বাভাবিকভাবে বঙ্গবন্ধু ওনাদের 1 নম্বর শত্রুতে পরিণত হলো এবং বঙ্গবন্ধুকে কাউন্টার করার জন্য ওনার এগেইনস্টে ষড়যন্ত্র মামলা দিলেন। মামলাটার নাম আগরতলা ষড়যন্ত্র মামলা। লাইক আগরতলা, এটা ইন্ডিয়ার ত্রিপুরার রাজধানী, ত্রিপুরার অংশ। সো পাকিস্তান বঙ্গবন্ধুর এগেইনস্টে অভিযোগ আনলো যে উনি পাকিস্তানকে দ্বিখণ্ডিত করতে চান, বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, উনি ইন্ডিয়ার সাথে হাত মিলিয়ে চাচ্ছেন পূর্ব পাকিস্তানটা বিচ্ছিন্ন হয়ে যায়। উনি ইন্ডিয়ায় যে আগরতলায় বসে এই টাইপের ষড়যন্ত্র করছে। দ্যাটস ওয়াই এই মামলাটাকে বলা হয় আগরতলা ষড়যন্ত্র মামলা। নট অনলি বঙ্গবন্ধু সহ ওই সময় আমাদের জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ আরো 35 জন ব্যক্তির এগেইনস্টে এই সরকার এই মামলাটা করে। মামলার কারণে বঙ্গবন্ধুকে জেলেও নিয়ে যাওয়া হয় 68 সালে। স্বাভাবিকভাবে মিথ্যা মামলা, গোটা বাঙালি জাতি জিনিসটা বুঝতে পেরেছে। এর এগেইনস্টে হিউজ অ্যামাউন্টে ক্ল্যাশ হয় বাঙালি জাতি আন্দোলনের নামে। আমরা ওই সময় যদি ছবিগুলো দেখি, বিখ্যাত 69-এর গণ অভ্যুত্থান অনেকটা বেগবান হয় এই সময়, এবং পাকিস্তান শাসক এই আন্দোলনগুলো কন্ট্রোল করতে না পেরে একটা সময় বাধ্য হয় মামলাটাকে উচ্চ করতে, স্বীকার করতে যে এটা একটা মিথ্যা মামলা ছিল। এটা ওই সময়কার পাকিস্তানের শাসক আইয়ুব খানের জন্য খুবই বড় একটা আঘাত ছিল, এবং ওনারা বাধ্য হয় আন্দোলনের প্রেক্ষাপটে নিঃশর্ত মুক্তি দিতে 1969 সালের 22শে ফেব্রুয়ারি আগরতলা মামলা তুলে নেয়, বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্তি দেয়। এবং তার পরের দিনে যে ছবি দেখতে পাচ্ছি আমরা 1969 সালের 23শে ফেব্রুয়ারি, আমরা ছবিতে দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু এবং তৎকালীন ছাত্র নেতা তোফায়েল আহমেদকে, যিনি সোহরাওয়ার্দী উদ্যানে, তৎকালীন সোহরাওয়ার্দী উদ্যান রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুকে একটা সম্মেলনে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিটা দেন। শেখ মুজিবুর রহমানের দুটো বড় বড় উপাধি আমরা জানি, একটা হচ্ছে বঙ্গবন্ধু আর হচ্ছে জাতির জনক। তাহলে দুটো উপাধি কোনটা কত সালে পেয়েছেন, কে দিয়েছেন, কিভাবে দিয়েছেন, এটা কিন্তু আপনাকে জানতে হবে। যেমন আমি যে কেবলই আমরা শিখলাম একটা বঙ্গবন্ধু,
তোফায়েল আহমেদ 23 মার্চ 1969 সাল। আর হচ্ছে জাতির জনক 3 মার্চ 1971 সাল। তাহলে কোন উপাধি উনি কত সালে পেয়েছেন, কে দিয়েছেন, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো আগরতলা ষড়যন্ত্র মামলা বাংলাদেশের জাতীয় জীবনে স্বাধীনতার প্রেক্ষাপটে খুবই ইম্পর্টেন্ট বলা যায়, কারণ এটা স্বাধীনতার চেতনাকে আমাদের অনেক গুণ বাড়িয়ে দেয়। এবং এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে সব বাংলাদেশের তখন অনেকগুলো রাজনৈতিক দল ছিল, সবার ভিতরেই কম বেশি ক্ল্যাশ ছিল, বাট এই সময় তারা সবাই এক হয়ে যায়, কারণ তারা বুঝতে পারে আমরা যদি বিচ্ছিন্নভাবে আন্দোলন করি তাহলে আন্দোলনে গেইন করা সম্ভব নয়, বাট আমরা যদি সবাই একসাথে কাজ করি, একই লক্ষ্য নিয়ে কাজ করি, তাহলে কিন্তু পাকিস্তানের কাছ থেকে আমরা আমাদের দাবিগুলো খুব ইজিলি আদায় করতে হতো। এর প্রেক্ষাপটে দুইটা বড় বড় সংগঠন হয়, একটা নাম স্যাক, একটা নাম ট্যাগ। দেখতে পাচ্ছি 1969 সালের 5 জানুয়ারি স্টুডেন্ট অ্যাকশন কমিটি, সর্বদলীয় ছাত্র কমিটি, সবগুলো ছাত্র ইউনিয়ন ছিল, জাসদ ছিল, ছাত্রলীগ ছিল, সবাই একই কাতারে চলে আসে এবং তারা 11 দফা কর্মসূচি ঘোষণা করে। সব ছাত্র সেম অ্যাজ যতগুলো পলিটিক্যাল দল ছিল তারা মিলে গঠন করে ড্যাক, গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ, ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি, এবং তারা আন্দোলন করে 8 দফার এগেইনস্টে। সবগুলো ছাত্র এক হয়ে গেল, সবগুলো পলিটিক্যাল দল যখন এক হয়ে গেল, স্বাভাবিকভাবে 11 দফা কে দিয়েছে, 8 দফা কে দিয়েছে, এটা কিন্তু আপনার জন্য মাস্ট টু নো। স্টুডেন্টরা দিয়েছে 11 দফা, পলিটিক্যাল দল দিয়েছে 8 দফা, এবং সবাই যখন একসাথে আন্দোলন করে তখন স্বাভাবিকভাবে আন্দোলনটা অনেক বেগবান হয়। এই আন্দোলনটি 69-এর গণ অভ্যুত্থান। এবং এই 69 গণ অভ্যুত্থানের আমরা কিছু ওই সময়কার অ্যানসিয়েন্ট ইম্পর্টেন্ট পিকচার দেখতে পাচ্ছি। ওই সময় আমাদের বিখ্যাত একজন শহীদ আসাদ, যার বর্তমান আসাদ ওই সময় মিছিলের ছবি আমরা দেখতে পাচ্ছি, যার নামে বর্তমানে আসাদ গেটের নাম। সো এই 69 গণ অভ্যুত্থানের আসলে কি ঘটনাটা ঘটে, এই প্রেক্ষাপটে 69 গণ অভ্যুত্থান, বঙ্গবন্ধুকে নিঃশর্ত মুক্তি দিতে হলো আইয়ুব খানকে। তো উনি স্বাভাবিকভাবেই ক্ষমতায় একটা সরকার মিথ্যা মামলা দিয়েছে, বন্দীকে মুক্তি দিচ্ছে, এটা তোমার পলিটিক্যাল ক্যারিয়ারটাকে বলা যায় ধ্বংস করে যায়। আইয়ুব খান বাধ্য হন ক্ষমতা হস্তান্তর করতে। গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে উনি ক্ষমতা ছেড়ে দেন জেনারেল ইয়াহিয়া খানকে, এবং 69 গণ অভ্যুত্থানে আমরা আমাদের দাবিগুলো আদায় করে নিতে পারি। খেয়াল করে দেখেন, বাংলাদেশ যখন প্রতিষ্ঠা হয়, পাকিস্তান বাংলাদেশ 47-এ আমরা অনলি একটা নির্বাচন পেয়েছি, 54 প্রাদেশিক নির্বাচন। তারপর থেকে ক্ষমতা টোটালি পাকিস্তানের আন্ডারেই ছিল, বাঙালির কাছে কিন্তু ক্ষমতা পাকিস্তান কখনোই ছাড়ে নাই। অবশেষে এই আন্দোলনের প্রেক্ষাপটে তারা রাজি হয় নির্বাচন দিতে, এবং ইয়াহিয়া খান এসে আন্দোলনের প্রেক্ষাপটে নির্বাচন দেন। 70 সালের নির্বাচন, 2 পাকিস্তানের জন্য একটা জাতীয় পরিষদের নির্বাচন যেটা হয় 7 মার্চ, আর বাংলাদেশের পূর্ব পাকিস্তানের জন্য রিজিওনাল নির্বাচনটা হয় 17 ডিসেম্বর। সো 70-এর প্রাদেশিক নির্বাচন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষা কেন্দ্র। সো এজ ইউজুয়াল পশ্চিম পাকিস্তানের দল প্রাদেশিক নির্বাচনে জিতবে, পূর্ব পাকিস্তানের দলগুলো প্রাদেশিক নির্বাচনে জিতবে, এটা তো খুব স্বাভাবিক ঘটনা। বাট সমস্যাটা বেঁধে যায় কোন জায়গায়, 2 দেশকে শাসন করবে যে জাতীয় পরিষদ, সে জাতীয় পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ অভূতপূর্ব সাফল্য লাভ করে, ডাইরেক্ট ক্ষমতা বাংলাদেশিদের কাছে চলে যায়। আমরা এই নির্বাচনের ফলাফলটা যদি একটু খেয়াল করেন, জাতীয় পরিষদে আওয়ামী লীগ 313টার ভিতর 167টা আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠ হয়। প্রাদেশিক নির্বাচনে তো হিউজ সাফল্য, এটা হওয়াটাই স্বাভাবিক। 310টার ভিতর 298টা আসনই আওয়ামী লীগ পেয়ে যায়। সো আওয়ামী লীগের হাতে বোধ পূর্ব পাকিস্তানের ক্ষমতাও চলে আসে, এবং পূর্ব পশ্চিম পাকিস্তান মিলে যে জাতীয় পরিষদ সেই ক্ষমতাও চলে আসে। বাংলাদেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে যান আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাট এই পর স্বাভাবিকভাবেই পাকিস্তান সরকার বাংলাদেশকে ছেড়ে দিতে চায় না, কাল বাহানা করতে থাকে। ক্ষমতা ছাড়ার কথা ছিল জানুয়ারি মাসে, ডিসেম্বরের নির্বাচনের পর বঙ্গবন্ধুকে প্রধানমন্ত্রী করে দেওয়ার কথা ছিল, বাট তারা জাতীয় পরিষদের অধিবেশন পিছাতেই থাকে, তারা কোনোভাবেই ক্ষমতা হস্তান্তর করতে চায় না। সো স্বাভাবিকভাবে বঙ্গবন্ধু 1 মাস 2 মাস রেখেছেন, বাট উনি একটা সময় বুঝে যান যে আসলে পাকিস্তান ক্ষমতা কখনোই বাঙালিদের হাতে ছাড়বে না, এবং মার্চ মাসে এসে নির্দেশে ওই সময় তৎকালীন যে ছাত্র রাজনীতি খুবই প্রভাব ছিল বাংলাদেশের প্রেক্ষাপটে, এবং ছাত্ররা মিলে গঠন করে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ। মার্চের 1 তারিখে উনার নির্দেশে সবগুলো ছাত্র সংগঠন এক হয়,
এবং এই ছাত্র সংগঠনের পক্ষ থেকে 3 মার্চে আমাদের স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয় এবং এই ছাত্ররাই ছাত্র সংগঠনের যে স্বাধীনতার ইশতেহার সেখানে প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে উল্লেখ করা হয়। আমি একটু আগে যে জিনিসটা বলে আসলাম, ওনার 2টা উপাধি, তাহলে এই প্রতিটা জাতির পিতা এই উপাধি উনি পেয়েছেন 3 মার্চ স্বাধীনতার ইশতেহারে ছাত্র সংগ্রাম পরিষদে। এবং ছাত্ররা যখন এইভাবে ইউনাইট হয়, বঙ্গবন্ধু পাকিস্তানের এগেইনস্টে সামাজিক আন্দোলন শুরু করে, যেটা অসহযোগ আন্দোলন নামে পরিচিত। খুবই ইম্পর্টেন্ট, বঙ্গবন্ধু সেম আন্দোলন ছাত্রদের সাথে কোলাবোরেশনে অসহযোগ আন্দোলন কয় তারিখে স্টার্ট করলেন? 3 মার্চ। ডেটটা মনে রাখতে হবে। এবং স্বাভাবিক আন্দোলনটা শুরু করেছেন, আন্দোলনটা সবাইকে জানাতে হবে। জানানোর জন্য উনি বিখ্যাত একটি ভাষণের আয়োজন করে আমাদের জাতীয় জীবনে খুবই ইম্পর্টেন্ট 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ, যেটা ইউনেস্কো কর্তৃক এখন স্বীকৃত সম্মানপত্র এবং খুব রিসেন্টলি আমাদের সরকার এটাকে ঐতিহাসিক শাসনের দিবস হিসেবে ঘোষণা করছে। এইখান থেকে কিন্তু ইন ডিটেলস আপনাকে জানতে হবে। সো আমরা যতটুকু জানি, কম বেশি আমরা সবাই জানি, 7ই মার্চের রেসকোর্স ময়দানে টোটাল 18 মিনিট ভাষণ হয়। ভাষণে উনি 4 দফা দাবি তুলেন। সো এই টাইপের 7ই মার্চের যে ভাষণ ডিটেলস খুব ভালো হয়। আপনি যদি টোটাল ভাষণটা শুনে ফেলেন, কনসেপশনটা আরো বেশি ক্লিয়ার হবে। 7ই মার্চ ঐতিহাসিক ভাষণটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো 7ই মার্চ ঐতিহাসিক ভাষণের পর আলটিমেটলি পাকিস্তান কোনোভাবেই আমাদের ক্ষমতা ছাড়ে না। আমরা জানি তারা 25শে মার্চ উল্টো বাঙালিদের অপারেশন চালায়, অপারেশন সার্চলাইট। অপারেশন সার্চলাইট। সো পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চলাইট বাঙালি জাতির উপর 25শে মার্চের কালো রাত্রে 25শে মার্চের রাতে আক্রমণ করে। এই 25শে মার্চ আক্রমণ করার সাথে সাথে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুঝতে পারেন এবং 26শে মার্চের প্রথম প্রহরে উনি বাঙালি জাতির স্বাধীনতা ঘোষণা করে দেন। উনি তার বাসা ধানমন্ডি 32 নম্বরের বাসা থেকেই স্বাধীনতা ঘোষণা করেন। বুঝতেই পারছিলেন পাকিস্তান যখন অ্যাটাক করেছে, ওনাকেও ধরে ফেলবে, ওনাকে বন্দি করে ফেলবে, হয়তো ওনাকে মেরে ফেলবে। সো উনি বুয়েটের কিছু প্রকৌশলীর সাহায্যে বাসা থেকে ট্রান্সমিটারের মাধ্যমে বাঙালি জাতির স্বাধীনতা ঘোষণা করেন। স্বাধীনতার ঘোষক আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ওনার পক্ষ হতে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঠিক তার পরের দিন তৎকালীন চট্টগ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান এবং পরবর্তীতে 27শে মার্চ মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা করেন। সো এই যে স্বাধীনতা ঘোষণা রিলেটেড বেশ কিছু ইনফরমেশন, কিভাবে বঙ্গবন্ধু করলেন, কি প্রেক্ষাপটে করলেন, কিভাবে করলেন, ওনার পক্ষ হতে কে করলো, কিভাবে করলো, ডিটেলস জেনে নিতে হবে। কোনটাই মিস করা যাবে না, খুবই ইম্পর্টেন্ট ইভেন আমাদের জাতীয় জীবনে। একটা ইন্টারেস্টিং জিনিস, এই যে এত স্বাধীনতার দিবস আপনাদের যদি জিজ্ঞেস করা হয় কবে, আমাদের 26শে মার্চ কে ঘোষণা করলেন, বঙ্গবন্ধু কবে ঘোষণা করলেন? 71 সালে উনি ঘোষণা করলেন। বাট এটার স্বীকৃতি কিন্তু 71 সালে আমরা দিই নাই। এখানে আমরা স্বাধীন হয়েছি 71 সালে, তারপরেও কিন্তু আমরা এটার কোনো স্বীকৃতি দিই নাই। এটার স্বীকৃতি আমরা পেয়েছি সাংবিধানিক ভাবে 1980 সালে। সো আমাদের স্বাধীনতা দিবস কিন্তু 80 সাল থেকে পালন করা হয়। তার মাঝখানে এই যে 71 থেকে 80 পর্যন্ত আমরা স্বাধীনতা দিবস পালন করা হয় না এইভাবে। সো এইটা খুবই ইম্পর্টেন্ট এবং ট্রিকি একটা ইনফরমেশন। সো বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণার পরে ওই দিনই পাকিস্তানি বাহিনী ওনাকে ধরে নিয়ে যায়। আমরা ওই সময় একটা ছবি দেখতে পাচ্ছি, করাচি বিমানবন্দরে পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুকে ধরে রেখেছে। ওনাকে পাকিস্তানের করাচিতে মিয়া আলী কারাগারে বন্দী রাখা হয় দীর্ঘ 9 মাস। সমস্ত সময়টাই উনি পাকিস্তানে কারাবন্দী অবস্থায় ছিলেন। সো এই রিলেটেড ইনফরমেশন গুলো তো আপনি বইয়ে পেয়ে যাবেন, পড়ে নিতে হবে। বঙ্গবন্ধু রিলেটেড কোন ইনফরমেশনই আমরা পরীক্ষায় মিস করতে পারবো না। সো বঙ্গবন্ধু যাওয়ার যে স্বাধীনতার ঘোষণা, একটা দেশ জাতি স্বাধীনতার ঘোষণা দিলেই হয় না। আমরা ছোটবেলায় মনে করে দেখেন পড়েছি, একটা স্বাধীন রাষ্ট্র হতে 4টা কম্পোনেন্ট লাগে। ভূমি লাগে, সার্বভৌমত্ব লাগে, সরকার লাগে, জনগণ লাগে। কিন্তু সরকার প্রতিষ্ঠা করতে হবে। সরকারের বঙ্গবন্ধু ঘোষণার প্রেক্ষিতে আমাদের স্বাধীন বাংলার প্রথম যে সরকার গঠন করা হয় বুদ্ধনাথ তলার মুজিবনগরে। সো ওইখানকার নাম অনুসারে ওটার নাম মুজিবনগর সরকার বলা হয়। সো এই স্বাধীনতার ঘোষণাপত্র আসে এপ্রিল মাসে। উনি
ঘোষণা দিয়েছিলেন 26, সেটার প্রেক্ষাপটে আমাদের এপ্রিল মাসে, এবং আমরা ওই সময় একটা স্বাধীনতার একটা ঘোষণাপত্রের ছবি দেখতে পাচ্ছি। তো এটা অধ্যাপক ইউসুফ উনি এটা পাঠ করেন আমাদের সরকারের পক্ষ থেকে স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ঘোষণাপত্র। আমরা দেখতে পাচ্ছি ডেটটা 10 তারিখ, 10 এপ্রিল। তাহলে এই জায়গাটা এই দুইটা কয়েকটা ডেটের ট্রিক্স আমরা মাঝে মাঝে ভুল করে ফেলি। ঘোষণাপত্র পাঠ হয় 10 এপ্রিল, প্রকাশ করা হয় 10 এপ্রিল, পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী। বাট এটা কার্যকর করে এই ঘোষণাপত্রের প্রেক্ষিতে সরকার গঠন করে সেই সরকারটা শপথ নেয় 17 এপ্রিল। সো দুটা ডেট, একটা 10 এপ্রিল আর একটা 17 এপ্রিল। বি কেয়ারফুল, জারি করেছি আমরা 10 এপ্রিল, ঘোষণা করেছি 10 এপ্রিল, বলা হয়েছে 10 এপ্রিল, বাট শপথ যদি কোশ্চিন আসে মুজিবনগর সরকার কখন শপথ নেয়, সেটার অ্যান্সার হবে 17 এপ্রিল। সো মুজিবনগর সরকার ইন ডিটেলস আপনাদের করে নিতে হয় এই ইনফরমেশন গুলো। এই যে মুজিবনগর সরকার, ওই সরকার রাষ্ট্রপতি কে ছিলেন, অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন, প্রধানমন্ত্রী কে ছিলেন, কার কি দায়িত্ব ছিল, এগুলো আমাদের লাগে। ওই কার্যালয় স্বাভাবিকভাবেই বাংলাদেশে করা সম্ভব ছিল না। ওই সময় এটা অস্থায়ী ক্যাম্প ছিলেন 8 নং থিয়েটার রোড, কলকাতা, ভারত। ওখানে অস্থায়ী ভাবে অফিস ছিল। সো সেই বিখ্যাত মুজিবনগর সরকার আমরা ছবি দেখতে পাচ্ছি। সেই মুজিবনগর সরকারের কে কোন দায়িত্বে ছিলেন এটা খুবই ইম্পর্টেন্ট। ছবিগুলো দেখে আমাদের বারবার মেমোরাইজ করতে হবে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী ছিলেন, নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি, মোস্তাক উনি ছিলেন পররাষ্ট্র এবং অর্থ আইন বিষয়ক মন্ত্রী। আমরা মনসুর আলীকে দেখতে পাচ্ছি, উনি ছিলেন তৎকালীন অর্থমন্ত্রী। এই যে কামরুজ্জামান, উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, এবং ওভারঅল আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক না, সেনাবাহিনীর প্রধান, সর্বাধিনায়ক করলে বঙ্গবন্ধু। সেনাপতি ছিলেন এইচ এম ওসমানী। সো ওনারা কে কোন রোল প্লে করেছেন এগুলো ফ্রিকুয়েন্টলি পরীক্ষায় আসে, প্রিলিমিনারি পরীক্ষায়। সো বি কেয়ারফুল, এই বক্সটা আপনার একটা প্রতি পয়েন্ট রাখতে হবে। ওকে, সো আমরা যদি মুভ করি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্বাধীনতার প্রচারণায়, একটু আগে আমরা দেখে আসলাম বঙ্গবন্ধুর পক্ষে আব্দুল মান্নান, মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন। তো স্বাভাবিকভাবে সেই 25শে মার্চ 26শে মার্চের পর পাকিস্তান যখন দেখলো, তখন তো প্রচার মাধ্যম বলতে ইন্টারনেট ছিল না, ফেসবুকও ছিল না, টিভিও ছিল না, একটাই প্রচার মাধ্যম ছিল, সেটা হচ্ছে বেতার। জনগণের কাছে পৌঁছানোর একটাই মাধ্যম বেতার। যেহেতু দেখলো পাকিস্তান যে বেতারের মাধ্যমে এরা জনগণকে উদ্বুদ্ধ করতে পারে, তো পাকিস্তান সেভাবে স্বাভাবিকভাবে বেতার কেন্দ্রটা রাখবে না। ওরা কালুরঘাট বেতার কেন্দ্রটাকে 30শে মার্চ বোম মেরে ধ্বংস করে দেয়, যেন বাঙালি জাতি কোনো ইনফরমেশন না পায়। সো ঢাকাটা তো দখলে ছিল, চিটাগাংটাও তারা ক্যাপচার করে ফেললো। সাবসিকুয়েন্টলি এটার কার্যক্রম সাবসিকুয়েন্টলি বন্ধ ছিল। পরবর্তীতে যখন কলকাতায় ট্রান্সফার হয়, কলকাতায় 25শে মার্চ কলকাতার বাড়িগঞ্জ থেকে এটা নতুন করে সম্প্রচার শুরু হয়। সো আমাদের জাতীয় জীবনে কালুরঘাট বেতার কেন্দ্রের অনেক অবদান। এটা কবে শুরু হয়, কবে বন্ধ হয়, কবে রিজিউম করে, এই ইনফরমেশন গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং এই যে বেতার কেন্দ্রের যদি আমি কথা বলতে চাই, এই বেতার কেন্দ্রের দুটো অনুষ্ঠানের কথা না বললেই নয়, আপনাকে অবশ্যই জানতে হবে একটা হচ্ছে চরমপত্র, আর একটা হচ্ছে জল্লাদের দরবার। বিশেষ করে চরমপত্র ওই সময়কার প্রেক্ষাপটে জনগণকে উদ্ধৃত করতে, ইনফরমেশন গুলো শেয়ার করতে খুবই খুবই হেল্পফুল ছিল। ঢাকার লোকাল ভাষায় এটা প্রচার করা হতো। আমরা মাঝে মাঝে ইউটিউবে চরমপত্রের কিন্তু ভিডিও দেখা যায়, শুনলে আপনারই বেশ ভালো লাগবে, দেখতে পারেন। তো দুটো অনুষ্ঠান, যে দুটো নাম আমি বললাম, একটা চরমপত্র, এর উপস্থাপক ছিলেন এম আখতার মুকুল। উনি লিখতেন ঢাকার ভাষায়, উনি বলতেন, খুবই ইন্টারেস্টিং লাগতো শুনতে এবং খুবই বোল্ড। নেক্সট আরেকটা প্রোগ্রামের কথা আমি যেটা বললাম সেটা হচ্ছে জল্লাদের দরবার। ওটা ওই সময় চরমপত্রের সাথে প্রচার হতো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে। এখানে তৎকালীন যে জেনারেল ছিলেন ইয়াহিয়া খান, ওনাকে রিপ্রেজেন্ট করা হতো কেল্লা ফাতেহ খান নামে, জল্লাদ হিসাবে ওনাকে প্রচার করা হতো। যে অত্যাচার করছেন সেগুলো গল্পের মাধ্যমে তুলে ধরা হতো। এই দুটো অনুষ্ঠান খুব ইম্পর্টেন্ট। সো বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিলেন, আমরা সরকার গঠন করলাম। শুধু সরকার ঘোষণা করলেই তো হবে না, আমাদের সেটা অর্জন করতে হবে, যুদ্ধ করে জয় করতে হবে। এবং যুদ্ধ একটা স্ট্রাকচার করতে না করলে কখনোই জেতা সম্ভব না। তো ঠিক সেই প্রেক্ষাপটে আসলে আমাদের মুক্তিযুদ্ধে
রণকৌশল, আমরা কিভাবে যুদ্ধ করব। তো এই ডিসিশনটা দেওয়া হয় সিলেটের তেলিয়াপাড়া বলে একটা জায়গায় 4 এপ্রিল 1971 সালে। তো এই কারণে বাংলাদেশের মুক্তিযুদ্ধের রণকৌশল ওই স্থানের নাম অনুসারে বলা হয় তেলিয়াপাড়া রণকৌশল। কিভাবে আসলে আমরা রণকৌশল ঠিক করি? যখন পাকিস্তানের এগেনস্ট আমরা রিভল্ট করি, ওই তৎকালীন যারা সেনাবাহিনীতে কাজ করতো, পূর্ব বাংলা রেজিমেন্টে কাজ, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল, যারা আনসারে কাজ করতো, যারা অস্ত্র চালাতে দক্ষ ছিল, তারা যারা বাঙালি ছিল তারা কিন্তু পাকিস্তানের এগেনস্টে চলে আসে, আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে চলে আসে, মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে। তো এইরকম যারা গ্রুপ ছিল তারা কিন্তু অলরেডি এক্সপার্ট, কিভাবে যুদ্ধ করতে হয়, অস্ত্র চালাতে হয় তারা কিন্তু জানে। তাদের নিয়ে একটা বাহিনী গঠন করা হলো, নিয়মিত বাহিনী, রেগুলার ট্রুপস। আর আম জনতা, আমার মতো যারা ছিল তৎকালীন ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমজীবী মানুষ, স্বাভাবিকভাবেই তারা তো এক্সপোজড না, কিভাবে যুদ্ধ করতে হয়, অস্ত্র চালাতে হয় জানে না, তাদের ট্রেনিং এর দরকার। তাদের নিয়ে তৈরি করা হলো অনিয়মিত বাহিনী, ট্রেনিং লাগবে যাদের, এবং তাদের নাম দেওয়া হলো গণবাহিনী আর মুক্তি বাহিনী। তাহলে দুটা ভাগে ভাগ করলাম। তাহলে কিছু থাকলো সেক্টর ট্রুপস। এই সেক্টর ট্রুপসও একসাথে তো যুদ্ধ যাবে না, এদেরকে টোটালি 11টা জোনে আমাদের তৎকালীন সেনাপতি মেজর ওসমানী, জেনারেল ওসমানী, মেজর জেনারেল ওসমানী উনি ভাগ করে ফেললেন 11টা সেক্টরে, এদের সেক্টর ট্রুপস। এবং এই 11টা সেক্টরে উনি দায়িত্ব দিলেন 11 জন কমান্ডারকে। এর বাইরেও তৎকালীন আমাদের সেনাবাহিনীতে 3 জন জেনারেল, এই মেজর র্যাঙ্কের 3 জনের এই নেতৃত্বে 3টা ব্রিগেড ফোর্স গঠন করা হয়। মুক্তিযুদ্ধে এনাদের অবদান খুবই অসামান্য অবদান পাওয়া যায়। 3টা ব্রিগেড ফোর্স ছিল, একটা হচ্ছে জেড ফোর্স মেজর জিয়াউর রহমানের, এন ফোর্স মেজর কে এম শফিউল্লাহ, এবং কে ফোর্স মেজর খালেদ মোশাররফ। সো এই 3টা ব্রিগেড ফোর্স কে কার নেতৃত্ব দিয়েছিল এই নামগুলো আমাদের জানতে হবে। তাহলে এগুলো রেগুলার বাহিনী, নিয়মিত বাহিনী, যারা অ্যাকাস্টমড ছিল। আর এর বাইরে আমরা দেখছি অনিয়মিত বাহিনী, যাদেরকে বলা হতো গণবাহিনী আর ফ্রিডম ফাইটার। ম্যাক্সিমাম মানুষজন এখানেই ছিল। এবং আমি যেটা বললাম যে টোটাল 11টা সেক্টরে ভাগ করা ছিল। সো 11টা সেক্টর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ম্যাপের ভিতরে। এই ছবিটা আপনার মাথায় অবশ্যই থাকতে হবে। আপনাকে মাঝে মাঝে জিজ্ঞেস করা হবে, লাইক আমাদের রাজধানী কয় নম্বর সেক্টর, দেখা যাচ্ছে ঢাকা 2 নম্বর সেক্টরের ভিতরে ছিল। তৎকালীন আমাদের বাণিজ্যিক রাজধানী চিটাগাং কয় নম্বর সেক্টরে ছিল, 10 নম্বর। ময়মনসিংহ কয় নম্বর সেক্টরে ছিল, রংপুর 6 নম্বর সেক্টরে ছিল, রাজশাহী কয় নম্বর সেক্টরে ছিল, অথবা তৎকালীন মুজিবনগর যেখানে আমরা সরকার গঠন করেছিলাম, সেই মুজিবনগর সরকার এই 11টা সেক্টরের ভিতর কয় নম্বর সেক্টরে ছিল। এই টাইপের ইম্পর্টেন্ট লোকেশন কোনটা কয় নম্বর সেক্টরের ভিতরে ছিল, মাস্ট টু নো। এর বাইরে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিশাল সমুদ্র বন্দর। এই সমুদ্রের নৌবাহিনীর দায়িত্বে একটা সেক্টর ছিল, সেটা দেখতে পাচ্ছি আমরা 10 নম্বর সেক্টর। মুক্তিযুদ্ধে কিন্তু 10 নম্বর সেক্টরের অনেক অনেক অবদান। সো এই সেক্টরগুলো জাস্ট কোনটা কোন জেলা, বিশেষ করে ঢাকা, চিটাগাং, মুজিবনগর, এই 3টা কিন্তু মিস করাই যাবে না। আর 10 নম্বর সেক্টর। আর এর বাইরে প্রত্যেকটা সেক্টরের নিয়ন্ত্রণ করতেন কিছু সেক্টর কমান্ডার, বিভিন্ন সেক্টর কমান্ডার। এগুলো অবশ্য বিশেষ আমি সেভাবে কোনো আসতে দেখি নাই, রিডিং দিতে পারেন, কারণ এতগুলো সেক্টর আসলে সোটা মনে রাখা। সো এই রিলেটেড আর যে জিনিস আমাদের একসাথে যেহেতু করছিলাম করে নিব, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের সম্মাননা। এই যে যারা মুক্তিযুদ্ধ করলেন না, আমাদের জাতির জন্য নিজের জীবনের মায়া ত্যাগ করে এত যুদ্ধে ঝেঁপায় পড়লেন, তাদের মুক্তিযুদ্ধ পরবর্তীতে আমাদের সরকার সম্মাননা প্রদান করে। সো এই সম্মাননা 4টা ক্যাটাগরি ছিল আমাদের। প্রথমে বীর শ্রেষ্ঠ, নেক্সট বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। ভেরি কেয়ারফুল, আপনাকে কিন্তু আমাদের র্যাঙ্কিং দেওয়া হবে, বলে দেবে যে 2 নম্বর র্যাঙ্কিং কোনটা, বীর উত্তম, 3 নম্বর র্যাঙ্কিং কোনটা, বীর বিক্রম, এভাবেও জিজ্ঞেস করা হয়। অথবা বীর শ্রেষ্ঠ 7 জন, বীর উত্তম কয়জন, বীর বিক্রম কয়জন, বীর প্রতীক 426 জন। এই প্রত্যেকটা নাম্বার আপনাকে জানতে হবে। আপনি দেখতে পাচ্ছেন এই যে ওভারঅল বীরত্বসূচক খেতাব আপনার বই লিখে রয়েছে যে 679 679 জন
এই 679 জন বাংলাদেশে এখন পর্যন্ত সরকারিভাবে উপাধি প্রাপ্ত, বাট ইনাদের সবাই কিন্তু মুক্তিযুদ্ধের জন্য উপাধি পায় নাই। এর ভেতরে 2 জন রয়েছেন বীরুত্তম, যাদের সরাসরি মুক্তিযুদ্ধের কন্ট্রিবিউশনের জন্য বীরুত্তম বলা হয় নাই, তাদের অন্য কারণে বীরুত্তম উপাধি দেওয়া রয়েছে। যেমন একজনকে বলতে পারি মেজর জামিল। 15ই আগস্ট যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয় সপরিবারে নৃশংসভাবে, বঙ্গবন্ধুকে হত্যা করার সময় উনি কর্মরত ছিলেন বঙ্গবন্ধুর প্রোটেক্টর হিসেবে। উনি এগিয়ে এসেছিলেন বঙ্গবন্ধুকে রক্ষা করার জন্য, বা তৎকালীন যারা বঙ্গবন্ধুকে অ্যাটাক করেছিলেন সেনাবাহিনী তাকেও হত্যা করে ফেলে। এই বঙ্গবন্ধুকে রক্ষা করার জন্য উনি যে আত্মত্যাগ করলেন, ঠিক এই কারণে পরবর্তীতে আমাদের আওয়ামী লীগ সরকার, রানিং সরকার ওনাকে বীরুত্তম খেতাব দেয়। বাট খেয়াল করে দেখেন, উনি কিন্তু মুক্তিযুদ্ধের জন্য পেলেন না, উনি পেলেন 15ই আগস্টের আত্মত্যাগের জন্য। সো এই ওভারঅল যদি বলা হয় তাহলে আমরা 6, 7, 9 বলবো, বাট যদি বলা হয় মুক্তিযুদ্ধের জন্য কয়জন, তাহলে হবে 6, 7, 6। বি কেয়ারফুল অ্যাবাউট দিস ওয়ান। ওকে, এছাড়াও একমাত্র মুক্তিযুদ্ধে উপজাতি কে ছিলেন, বিদেশি কোন নাগরিককে আমরা দিয়েছি কিনা। একজন বিদেশি নাগরিক ছিলেন যাকে আমরা বীরশ্রেষ্ঠ পদ্ধতি মানে খেতাব দিয়েছি, বীরপ্রতীক খেতাব। সে হচ্ছে W.H. আন্ডারল্যান্ড বীরপ্রতীক। উনি নেদারল্যান্ডের অধিবাসী ছিলেন, অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে সাংবাদিকতার প্রেক্ষাপটে ওনাকেও এই উপাধিটা দেওয়া হয়। এছাড়া মহিলা খেতাবপত্র কে কে আছেন, আমরা জানি তারামান বেগম, হচ্ছে ক্যাপ্টেন সেতারা বেগম, তারামান বিবি। ওনারা কয় নাম্বার সেক্টরে যুদ্ধ করতেন ইন ডিটেলস, এই যে চার্টটা লেখা হয়েছে এখানে ডিটেলস আপনাকে পড়ে নিতে হবে, কোন ইনফরমেশন আপনি মিস করতে পারবেন না। সো এই চারটা আমি একটু ট্রিক্সটা আপনার সাথে ডিসকাস করলাম এবং চারটা একটু ওভারভিউ করলাম, অবশ্যই আপনি দেখে নেবেন। এবং নেক্সট আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, আমাদের বীরশ্রেষ্ঠ, আমরা জানি 7 জন বীরশ্রেষ্ঠ, আমাদের সম্বন্ধে কিন্তু আমাদের কিছু কিছু ইনফরমেশন জেনে নিতে হবে। ফার্স্টলি খেয়াল করেন, আমরা 7 জন বীরশ্রেষ্ঠ ছবি দিতে পাচ্ছি। 7 জন বীরশ্রেষ্ঠের ক্ষেত্রে মাঝে মাঝে আমাদের র্যাঙ্কিং আপনার পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। যেমন আপনাকে বলা হবে হামিদুর রহমান কি ছিলেন, সিপাহী হামিদুর রহমান, ওনার উপাধি ছিল সিপাহী। অথবা আমি যদি বলি মহিউদ্দিন জাহাঙ্গীর কি ছিলেন, উনি ছিলেন ক্যাপ্টেন, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। সো আমি যদি বলি মতিউর রহমান, মতিউর রহমান বিমান বাহিনীতে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট। সো প্রত্যেকের র্যাঙ্কিংটা আপনাকে অবশ্যই জানতে হবে। অথবা এই যে 7 জন বীরশ্রেষ্ঠ, এনাদের সবার প্রথম মৃত্যুবরণ করেন কে? সবার প্রথম মারা যান মুন্সি আব্দুর রৌফ, আর সবার শেষে মারা যান ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। সো এই নামগুলো সবার, তাদের র্যাঙ্কিং, কে কোথায় বাসিন্দা, কে সবার আগে মারা গিয়েছেন এবং সবার শেষে শাহাদত বরণ করেছেন, এই টাইপের ইনফরমেশন গুলো মাস্ট টু নো। ওকে, সো বীরশ্রেষ্ঠ 7 জন সম্বন্ধে আপনি দেখে নেবেন এবং আমরা যুদ্ধের শেষের দিকে চলে আসি। এই জায়গাগুলো ইন্টারেস্টিং এবং আপনাকে এই জায়গার কনসেপ্ট মাথায় রাখতে হবে। তো বঙ্গবন্ধু আমরা দেখলাম স্বাধীনতার ঘোষণা করলেন, সরকার গঠন করলাম, রণকৌশল করলাম, যুদ্ধে আমরা অনেক দূর আগে আসছি। বাট একটা যুদ্ধে আসলে বাংলাদেশের যুদ্ধটা বলা যায় যে নট অনলি ন্যাশনাল কনফ্লিক্ট, একদম যে শেষের দিকে ন্যাশনাল লেভেলে ছিল তা না, এটা একদমই ইন্টারন্যাশনাল একটা যুদ্ধে রূপান্তর হয়ে যায়। কি ঘটনাগুলো ঘটে, এই জায়গাগুলো আপনার কনসেপশন রাখতে হবে। খেয়াল করে দেখেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে আমরা যে অনিয়মিত বাহিনীর নামটা দেখে আসলাম, যারা এখানে ছাত্র, শ্রমজীবী মানুষ, কৃষকরা ছিলেন, ওনাদের ট্রেনিংটা দেওয়া হচ্ছিল ইন্ডিয়ায়। স্বাভাবিকভাবেই পাকিস্তান কিন্তু এটা মেনে নিবে না যে একটা আমার দেশের, ওই সময় কিন্তু আমরা তখন তাদের অংশ, তো ভারত বা ইন্ডিয়া বাঙালিদের ট্রেনিং দিক, স্বাভাবিকভাবে ইন্ডিয়ার সাথে তার সম্পর্ক অলওয়েজ খারাপ ছিল, এখন তো আরো খারাপ হয়। আন্তর্জাতিকভাবে পাকিস্তান চাচ্ছিল ইন্ডিয়াকে কোনোভাবে তাপায় রাখা যায় কিনা। এবং ঠিক ওই সময় আন্তর্জাতিক পরিমণ্ডলে 2টা শক্তি ছিল। একটা যদি বলা হয় গণতান্ত্রিক দেশগুলোর নেতৃত্বে ছিল আমেরিকা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, আর সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোর নেতৃত্বে ছিল সাবেক সোভিয়েত ইউনিয়ন। সো ইন্টারন্যাশনাল পলিটিক্স এখানে ইনভলভ হয়। পাকিস্তান আমেরিকার সাপোর্ট নেওয়ার চেষ্টা করে, ইন্ডিয়াকে কম্প্রোমাইজ করার চেষ্টা করে এবং স্বাভাবিকভাবে
আমেরিকা যখন পাকিস্তানকে সাপোর্ট করতে থাকে, সোভিয়েত ইউনিয়ন বা ওই রিলেটেড রাষ্ট্রগুলো তখন আবার ইন্ডিয়াকে সাপোর্ট করা শুরু করে। ইন্টারন্যাশনাল লেভেলের পলিটিক্স শুরু হয়ে যায় এবং ইন্ডিয়া যখন দেখলো যে না, এটা কোনোভাবে আর সম্ভব হচ্ছে না, খুব বেশি ইন্টারন্যাশনাল প্রেশারে চলে আসলো, তারা বাংলাদেশের সাথে মিত্র বাহিনী গঠন করে, তারা কোলাবোরেশনে চলে আসে। ওই মিত্র বাহিনীটা গঠন হয় 21 নভেম্বর 1971। সো খেয়াল করে দেখেন, যুদ্ধ করছিলাম বাংলাদেশ, আমরা আর পাকিস্তান, ইনভলভ হয়ে গেল ইন্ডিয়া ওপেনলি ঘোষণা করলাম, কিন্তু শুধু সাহায্য করছিল, ট্রেনিং দিচ্ছিল। এখন ডাইরেক্ট বলে দিল যে না, আমরা বাঙালিদের সাথে রয়েছি, বাঙালি এবং আমরা দুজন মিলে যুদ্ধ করবো, আমাদের মিত্র বাহিনী গঠন হলো। সেই মিত্র বাহিনীটা গঠন হলো 21 নভেম্বর। স্বাভাবিকভাবে পাকিস্তান এটা মেনে নিবে না এবং এই যে যুদ্ধে তখন তারা অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে, কারণ তাদের পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশে আসতে গেলে ইন্ডিয়ার উপর দিয়ে আসতে হবে। সো ইন্ডিয়া যদি তার বিরুদ্ধে যুদ্ধ করে, তাহলে সে রসদ নিবে কেমনে? তার রসদ বাংলাদেশে, তার সৈনিক থাকলে কি হবে? 93,000 সৈনিক আত্মসমর্পণ করছে, সৈনিক হয়েছে, বা তাদের বন্ধুকে গুলিতে থাকতে হবে, গুলিতে আসবে পাকিস্তান থেকে। হাউ ইটস ক্যান বি পসিবল? তো তারা নো রুট ব্যবহার যদি করে, সেখানেও ইন্ডিয়া বাধা দিল। এরপর থেকে ইন্ডিয়ার বঙ্গোপসাগরের সামনে ইন্ডিয়া তাদের যে কয়টা ওই সময় বলতে পারি যে রণতরী ছিল, খুব বিখ্যাত রণতরী আইএনএস বিক্রম, পাওয়ারফুল, তারা বঙ্গোপসাগরের সামনে এসে রেখে দিল যেন পাকিস্তান কোনোভাবে অস্ত্র নিয়ে বাংলাদেশে ঢুকতে না পারে নৌবন্দরে। স্বাভাবিকভাবেই পাকিস্তান এটা মেনে নেয় নাই। পাকিস্তানও ইন্ডিয়ার এগেনস্টে তাদের ওই সময় একটা সাবমেরিন ছিল, খুবই পাওয়ারফুল সাবমেরিনটার নাম ছিল কাজী। খুব রিসেন্টলি এরকম একটা মুভিও কিন্তু বের হয়েছে বলিউডে, আমরা যারা যারা মুভি দেখি যে বিশাল কাজী, একটা কাজী, এরকম নাম এক্স্যাক্টলি মনে পড়ছে না। এই থিমটার উপরে কিন্তু কন্ট্রিবিউশন, মানে মুভিটা বানানো, আপনি চাইলে দেখতে নিতে পারেন, বেটার একটা আইডিয়া পাবেন। সো ইন্ডিয়ার নৌবাহিনী আমাদের হেল্প করছিল আইএনএস বিক্রম দিয়ে, পাকিস্তান আসলো তার সাবমেরিন গাজী নিয়ে। বাংলাদেশ স্বাভাবিক ব্যাপার, তখন স্বাধীন হয় নাই, বাংলাদেশে এরকম কোনো রিসোর্সও নাই, বাংলাদেশের নৌবাহিনী তখন একদমই দুর্বল, বা একটা স্পিডবোট ছাড়া কিছুই নাই বলতে গেলে। তো এই ক্ল্যাশের ভিতর সামহাও একটা সাবমেরিন অনেক পাওয়ারফুল ছিল, হিসাব মতে পাকিস্তানের সাবমেরিনটারই উইন করার কথা ছিল, বাট পাপ করলে যা হয়, পাকিস্তানের সাবমেরিন গাজীটা পড়ে যায়, মারামারিতে টিকতে পারে না, যুদ্ধে হেরে যায় এবং ইন্ডিয়া টোটাল বঙ্গোপসাগরটা দখল করে নেয়। পাকিস্তানের হাতে কোনো অপশনই ছিল না, তারা সবভাবেই যখন ইন্ডিয়ার কাছে, বাঙালিদের কাছে, ইন্ডিয়ার কাছে হারা শুরু করলো, মিত্র বাহিনীর কাছে বলা যায় হারা শুরু করলো, তারা 3 তারিখে 3 ডিসেম্বর সরাসরি ইন্ডিয়াকে অ্যাটাক করে দিল। এটাকে একটা আন্তর্জাতিক যুদ্ধের রূপ দেওয়ার জন্য। স্বাভাবিকভাবে যখন তারা ইন্ডিয়াকে অ্যাটাক করবে, তাদের একটা ইন্টেনশন ছিল, তাহলে এই যুদ্ধে হয়তো বা আমেরিকা ইনভলভ হবে, ইন্ডিয়াকে সাপোর্ট করার জন্য রাশিয়া ইনভলভ হবে। তো সিম্পল একটা বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ ছিল, সেটা ইন্টারন্যাশনাল লেভেলে যুদ্ধ হয়ে যাবে, পাকিস্তান গেইনার হবে, তাকে সাহায্য করার জন্য অনেক দেশ চলে আসবে। সো ইন্টারন্যাশনাল রূপটা দেওয়ার জন্য তারা 3 তারিখে ইন্ডিয়াকে অ্যাটাক করলো এবং এই অ্যাটাক করার প্রেক্ষাপটে 6 তারিখে এসে প্রথমে ভুটান এবং তার পরবর্তীতে ভারত বাংলাদেশকে স্বাধীন হিসাবে ঘোষণা করলো। সাবসিকুয়েন্ট ইভেন্ট আমি কিন্তু বলছি। এবং এই 6 তারিখে যখন ভারত ঘোষণা করে, ভারতের বাহিনী বাংলাদেশে ঢোকা শুরু করে, তারা প্রথমে যে এন্ট্রেন্স পয়েন্ট দিয়ে ঢুকে সেটা হচ্ছে যশোর, এবং প্রথমেই আমাদের যে শত্রুমুক্ত জেলা হয় সেটা যশোর, মিত্র বাহিনী। সো তারপর পাকিস্তানে মিত্র বাহিনী বাংলাদেশে ঢুকে গেল, ইন্ডিয়ার বাহিনী চলে আসলো, বাংলাদেশের মুক্তি বাহিনী আসে, পাকিস্তান অনেক কোণঠাসা। তারপরও শেষ যে চেষ্টা পাকিস্তান তো করছিলই, শেষ চেষ্টা হিসেবে পাকিস্তান আমেরিকার সাহায্য চায়। ঠিক আমেরিকা ওই সময় তাদের যতগুলো বড় বড় জাহাজ ছিল, যুদ্ধ রণতরী, সবচেয়ে বড় ছিল 7ম নৌবহর। সেই 7ম নৌবহরকে, যেটা পারমাণবিক বোমা পর্যন্ত ক্যারি করতে পারত, পাকিস্তানকে সাহায্য করার জন্য বঙ্গোপসাগরের দিকে পাঠায় দেয়। স্বাভাবিকভাবে আপনি খেয়াল করেন, পারমাণবিক বোম নিয়ে আমেরিকার একটা জাহাজ বাংলাদেশের দিকে চলে আসছে, কি অবস্থা দাঁড়াবে? ভয়ঙ্কর ডিভাস্টেটিং অবস্থা। এবং স্বাভাবিকভাবে ইন্ডিয়া ব্যাক করে যখন চলে গেল, ঠিক সেই সময় ইন্ডিয়াকে সাপোর্ট করার জন্য রাশিয়াও সেম তার পারমাণবিক বোমবাহী একটা বেশ কয়েকটা সাবমেরিনকে
বঙ্গোপসাগরের দিকে পাঠায় দিল, যে জিনিসটা পাকিস্তান চাচ্ছিল যে এটা প্রায় সময় বলা হয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হতো সেটা বাংলাদেশের এই যুদ্ধেই হতো, কারণ অলরেডি লটস অফ কান্ট্রিজ ওয়ার ইনভলভড। সো কি ঘটনাটা, এই যুদ্ধটা কেন হলো না, আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী হলাম নাই, কি ঘটনাটা ঘটে? মাঝপথে এসে এই যে আমেরিকার জাহাজ পাঠাচ্ছিলেন, ওই সময় আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন রিচার্ড নিক্সন। সো নিক্সন সামহাও এই সময় এসে তার জাহাজগুলোকে 14 তারিখের দিকে ফিরায় নিয়ে যায়, দরকার নাই, আমি পারমাণবিক বোম নিয়ে যাচ্ছি, রাশিয়া পারমাণবিক বোম নিয়ে আসতেছে, আমরা যদি সাপোজ ক্ল্যাশে যাই এটা তো অনেক বড় একটা যুদ্ধে পরিণত হবে। প্লাস ওনার উপর আমেরিকার জনসাধারণের অনেক চাপ ছিল, আমেরিকান সাধারণ জনগণের চাপ ছিল না যে আমেরিকা পাকিস্তানকে সাপোর্ট করুক, তারাও বাংলাদেশের যুদ্ধের সম্বন্ধে জানতো বা এই অন্যায় সম্বন্ধে তারাও বেশ অবগত ছিল। তো এইগুলো জনচাপে পড়ে, পলিটিক্যাল চাপে পড়ে নিক্সন পাকিস্তানের উপর থেকে সাপোর্টটা উইথড্র করে নেয়। স্বাভাবিক ব্যাপার, পাকিস্তানের হাতে আর কোনো অপশন নেই, কারণ তখন বাঙালি মুক্তি বাহিনী এবং ইন্ডিয়ানদের বিদ্রোহ বাহিনীর সাথে পাকিস্তানকে একদমই চেপে ধরেছে। এবং যখনই এই উইথড্রটা হয়ে যায়, যেটা 14 ডিসেম্বরে হয়েছে, পাকিস্তান দেখেন তার হাতে কোনো অপশন নেই, তারা 14 তারিখে বাঙালি যাদের উপর নৃশংস করে, বাঙালি যাদের যত ইম্পর্টেন্ট ট্যালেন্টেড লোক ছিল, বুদ্ধিজীবী ছিল, সবাইকে হত্যা করে আল বদর, আল শামস এদের সাহায্যে। এবং 16 তারিখে ঢাকা শহরটাকে টোটাল মিত্র বাহিনী দখল করে ফেলে এবং পাকিস্তান বাধ্য হয় আত্মসমর্পণ করতে। ঠিক সেই আত্মসমর্পণের ছবি আমি আপনাকে দেখাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি লেফটেন্যান্ট কর্নেল লিয়াজি বাংলাদেশের পক্ষে গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার, আর ইন্ডিয়ার পক্ষে মিত্র বাহিনীর পক্ষে জগদীশ সিং আরোরা আমাদের রেসকোর্স ময়দানে আমাদের আত্মসমর্পণের দলিল সই করেছে। ভেরি ইন্টারেস্টিং, পৃথিবীর জাতির ইতিহাসে কোন সেনাবাহিনী কিন্তু সহজে আত্মসমর্পণ করে না, সেনাবাহিনী সবসময় শান্তি চুক্তি করে যুদ্ধ শেষ করে। আত্মসমর্পণ কোন জাতির জন্য খুবই অপমানজনক, সেই অপমানজনক ঘটনাই পাকিস্তান সেনাবাহিনীর হাতে করেছে। আমাদের পৃথিবীতে দুটা জাতি আছে যারা সরাসরি সেনাবাহিনী আত্মসমর্পণ করেছে, তার একটা হলো পাকিস্তান। সো এই জায়গায় আমি ইন ডিটেলস আপনাদের বলার চেষ্টা করলাম যে ওই সময় কেমন ছিল, বিভিন্ন বাহিনী, বিভিন্ন রাষ্ট্রের কেমন ইম্প্যাক্ট ছিল আমাদের প্রতি, কে কি রোল প্লে করেছে, এই জায়গার কনসেপশন ডিটেলস লাগবে। ওকে, সো আমরা যদি আরেকটু মুভ করি বহির্বিশ্বে, বাংলাদেশ, আমি যে জিনিসটা বলছিলাম যে বহির্বিশ্ব কান্ট্রিগুলো কেমন ছিল এবং আমেরিকা বাংলাদেশকে এগেইনস্টে ছিল, আমেরিকা সরকার বা জনগণ কিন্তু বাংলাদেশের সাপোর্টে ছিল। ঠিক ওই সময় একটা ইম্পর্টেন্ট ইভেন্ট হয়, কনসার্ট ফর বাংলাদেশ। আমরা জানি, আমরা ছবি দেখতে পাচ্ছি জর্জ হ্যারিসন, ওই সময় ব্রিটেলসের বিখ্যাত গায়ক, পণ্ডিত রবিশঙ্কর, ওনারা বাংলাদেশের সাপোর্টে, বাংলাদেশের মানুষকে সাহায্য করার জন্য বিখ্যাত কনসার্ট আয়োজন করে নিউ ইয়র্ক শহরে, জনমত গঠন করেন, ফান্ড কালেক্ট করেন বাঙালিদের হেল্প করার জন্য। দিস ইজ নট কনসার্ট ফর বাংলাদেশ। স্বাভাবিকভাবে আমেরিকান জনমত যে গঠনটা হয় এই কনসার্টের মাধ্যমে, সেটা সরকারকে অনেক প্রেশারাইজ করে। দ্যাটস ওয়াই আমেরিকা সরকার শেষ মুহূর্তে পাকিস্তানের উপর থেকে সাপোর্টটা উইথড্র করে ফেলে, যেটা পাকিস্তানের আত্মসমর্পণকে অনেক বেশি ত্বরান্বিত করেছে। ওকে, সো শুধু আত্মসমর্পণ করলাম পাকিস্তান, তাতে কিন্তু আমরা পূর্ণ স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পাই নাই। একটা স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পেতে গেলে প্রত্যেকটা দেশের কাছ থেকে কম বেশি আপনাকে স্বীকৃতি পেতে হবে যে না, এই দেশটা স্বাধীন। সো বাংলাদেশ স্বাধীন হলো, জাতিসংঘের সদস্যপদ পেতে হবে। সে সদস্যপদ পাওয়ার প্রক্রিয়াটা আমাদের জন্য কঠিন হয়। 71-এর পর আমরা যখন সদস্যপদ 72-এ পেতে যাই, বেশ কিছু কান্ট্রি আমাদের বিরোধিতা করেছে, যেমন চীন বেশ কয়েকবার বাংলাদেশ সদস্যপদের এগেইনস্টে ভেটো দিয়েছে। তো অবশেষে সামহাও অনেক চেষ্টার পর আমরা 1972 সালে 74 সালে এসে জাতিসংঘের 136তম সদস্যের পদ লাভ করি। সো এই জাতিসংঘে আমরা এখন পর্যন্ত দুইবার নিরাপত্তা পরিষদ অস্থায়ী সদস্য পদ লাভ করেছি। জাতিসংঘে 74 সালে বঙ্গবন্ধু 29তম অধিবেশনে জাতিসংঘের প্রথম স্বাধীন শাসক হিসেবে বাংলাদেশের পক্ষে ভাষণ দেন। সো এই জাতিসংঘের বাংলাদেশ বা বাংলাদেশ কিভাবে একটা আন্তর্জাতিক রাষ্ট্রের স্বীকৃতি পেল, যে পরিক্রমা, এটা ডিটেলস আপনাকে জানতে হবে। ওকে, সো এই বাংলাদেশ
এটা আপনি ম্যাট্রিক্স বই খুললে এরকম একটা সুন্দর ছক পেয়ে যাবেন যে জাতিসংঘে বাংলাদেশের যে যাত্রা কিভাবে হলো, প্রথম মহাসচিব কে ছিলেন, এগুলো ডিটেলস দিবেন। এবং নট অনলি জাতিসংঘের বড় বিভিন্ন দেশ সংস্থার সদস্যপদ বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে পেয়েছে। যেমন আমি যদি বলি WHO এর সদস্যপদ পেয়েছি আমরা 1972 সালে। সবার প্রথমে আমরা যে রাষ্ট্রের সংগঠন, আন্তর্জাতিক সংগঠনের সদস্য পদ পেয়েছি সেটা হচ্ছে কমনওয়েলথ, সেটা 1972 সালে। অথবা OIC যেটা সদস্য পদ পেয়েছি আমরা 1974 সালে। এবং বিভিন্ন ইম্পর্টেন্ট আন্তর্জাতিক সংগঠন কোনটার সদস্যপদ কত সালে আমরা পেয়েছি, ভেরি ইম্পর্টেন্ট। এবং এই প্রেক্ষাপটে আরেকটা জিনিস, কোন সংগঠনের আমরা কততম সদস্য, লাইক একটু আগে আমরা বললাম জাতিসংঘের সদস্য আমরা 136তম। আমি যদি বলি ওআইসি সদস্য আমরা 32তম। অথবা সবার প্রথম যে আন্তর্জাতিক সংগঠনের আমরা সদস্য পদ পেয়েছি সেটা কমনওয়েলথ, কততম, 32তম। তাহলে এই ইনফরমেশন গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফ্রিকুয়েন্টলি পরীক্ষায় আসে। এবং বিভিন্ন দেশের স্বীকৃতি, এটা আমি বলছিলাম যে ফার্স্ট আমরা যে স্বীকৃতি পাই 6 তারিখে। এই 6 তারিখের একটু কন্ট্রোভার্সি আছে, বিভিন্ন বই দেখবেন যে প্রথম স্বীকৃতিকারী দেশ আসলে কোনটা, ভারত নাকি ভুটান। ক্লিন কাট মেসেজ, কনফিউশনের কিছু নাই, অ্যান্সার ইজ ভুটান। আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে খুব রিসেন্টলি এটা বলেছেন যে আমাদের বাংলাদেশকে স্বাধীনতা দানকারী প্রথম দেশ ভুটান। সেম ডেটেই ইন্ডিয়া করেছে, বাট তারা পরে আমাদের স্বীকৃতি দিয়েছে, যদিও ততদিনে কিন্তু তাদের সাথে আমাদের মিত্র বাহিনী বা অফিসিয়াল ডকুমেন্টে সবার আগে স্বাধীনতা স্বীকৃতিকারী দেশ ভুটান। তো প্রথম দেশকে, দ্বিতীয় দেশকে, আফ্রিকান দেশকে, ইউরোপের দেশকে, মুসলিম কান্ট্রিকে, এরকম একটা বক্স আপনি দেখতে পাবেন। দিস ইজ ইনফিনিটি স্টার। এই জায়গাটা থেকে ফ্রিকুয়েন্টলি কোশ্চেন আসে। প্রথম মুসলিম দেশ যদি আমি বলি, দ্যাট ইজ ইরাক, মধ্যপ্রাচ্যের দেশ ইরাক। অথবা আরব মুসলিম দেশ, অনারব মুসলিম দেশ যদি বলি, তাহলে অ্যান্সার হয়ে যাবে মালয়েশিয়া। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে মাঝে মাঝে কোশ্চেন আসে, এই বক্সটা খুব মনোযোগ থাকলে দেখে নেবেন। ওকে, সো মোটামুটি এই টপিকটা শেষ করলাম। আমি আপনাকে কিছু কোশ্চেন দেখাই যে কি প্যাটার্ন কোশ্চেন আসলে আসছে বা কিভাবে আমরা প্রিপারেশন নিলাম এতক্ষণ। লাইক আমি যদি 40 কোশ্চেন, 40 কোশ্চেন দেখাই, যেমন এই টপিকটা সর্বশেষে আমরা করে আসলাম যে জাতিসংঘে আমরা সদস্য পদ পেয়েছিলাম 74 সালে, কততম সদস্য ছিলাম, অলরেডি আমরা জানি 134, এটা 40-এ বিসিএস। অথবা আমরা দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধের সময় ভেটো দিয়েছিল বাংলাদেশের এগেইনস্টে, এটাও একই বক্সের কোশ্চেন, খেয়াল করছেন, কাছাকাছি কোশ্চেন, আমরা অলরেডি এটাও জানি। তারপর বঙ্গভঙ্গ আমরা পড়ে এসেছি, বঙ্গভঙ্গ আমি বলেছিলাম খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লর্ডের নাম আপনাকে জানতে হবে, সালটা জানতে হবে। তো বঙ্গভঙ্গ কালে আমাদের ছিলেন লর্ড কার্জন, আর এটা রিলেটেড আপনি যদি মনে করার চেষ্টা করেন বঙ্গভঙ্গ রদ করেন কে, এটাও কিন্তু আপনাকে মাস্ট জানতে হবে, লর্ড হার্ডিং। ওকে, অথবা এসেছে আওয়ামী লীগ 6 দফা কবে পেশ করে, মনে করে দেখেন 6 দফা আমরা পড়েছিলাম। পেশ যদি বলে তাহলে 66 সাল, আর যদি ডেট বলে বি কেয়ারফুল, বিরোধী দলের সম্মেলনে 5 তারিখে ফেব্রুয়ারি মাসে, আর মার্চের 30 তারিখে সংবাদ সম্মেলনে। সো পেশ করার ডেট, সাল, ডিটেলস আপনাকে জানতে হবে। কমন 40 বিসিএস এসেছে আগরতলা ষড়যন্ত্র মামলা, কয়জন আসামি ছিলেন তা আমরা জানি, বঙ্গবন্ধু সহ আরো বেশ কয়েকজনের রেজিস্ট্রেশন আমরা টোটাল 35 জন। এই মামলাটা কত সালে হলো, বঙ্গবন্ধুকে কত মুক্তি দিল, কি প্রেক্ষাপট হলো, আগরতলা মামলা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আমরা দেখে এসেছি, 40 বিসিএস আসছে। অথবা আমরা যদি আগের বিসিএস গুলো কোশ্চেন দেখি, খেয়াল করে দেখেন সেম বঙ্গভঙ্গ থেকে কোশ্চেন আসে। অথবা 54 প্রাদেশিক নির্বাচন, এটা আমরা দেখে এসেছিলাম, প্রাদেশিক নির্বাচন যুক্ত ফ্রন্ট, 4টা দল 21 দফা নিয়ে নির্বাচন করেছে। অথবা তার আগে দেখি এগেইন 6 দফা, তাহলে বুঝতে পারছেন 6 দফাটা কত ইম্পর্টেন্ট। কোশ্চেন দেখি বাংলার প্রথম স্বাধীন নবাব, এটা আমরা জানি, প্রথম নবাব যদি বলি তাহলে আলিবর্দী খান, আর শেষ নবাব বললে নবাব সিরাজউদ্দৌলা। নবাবরা কিভাবে এসেছে, সম্রাট কিভাবে এসেছে, সুলতান কিভাবে এসেছে, এগুলো আমরা অলরেডি দেখে এসেছি। ওকে, সো অথবা দিস ওয়ান, লালবাগ দুর্গ নির্মাণ করা, এটা আমি আপনাকে বলেছিলাম যে সুবেদারদের অবদান, আমরা জানি লালবাগ দুর্গ নির্মাণ করেন শায়েস্তা খান, উনি ছাড়াও সুবেদার যারা সম্রাটের হয়ে বাংলা শাসন করত, এগুলো কিন্তু ডিটেলস লাগবে, কে কি তৈরি করেছেন, কার কি অবদান, কোনোভাবে মিস করা যাবে না, এই প্যাটার্নের কোশ্চেন আসে। এটা আমরা দেখে এসেছি, প্রথম জনপদগুলো আমরা পড়ে এসেছি, বাঙালি জাতি কিভাবে তৈরি হয় এটা আমরা পড়ে এসেছিলাম, সেই কোশ্চেন এসেছে বিভিন্ন বিসিএস দেখতে পাচ্ছি।
এছাড়া আমরা যদি আগাই, এই জিনিসটা আমরা করে এসেছি যে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠন হয়। এটা আপনার ভাষা আন্দোলনের এই কয়েকটা সংগঠন আবার একটু রিক্যাপ করে দিই। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। কোনটা কবে হয়েছে, কে 11 মার্চ ভাষা দিবস করেছে, কে 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস করেছে, ডিটেলস লাগবে। ওকে, অথবা এখানে দেখছেন যে 36, 37, 40 প্রত্যেকটা বিসিএসসি কিন্তু 6 দফা খুবই কম আছে। 6 দফা কোনোভাবে আপনি মিস করতে পারবেন না। এছাড়া বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ কোশ্চেন আসছিল 36 বিসিএস পেয়েছি আমরা। 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা। তাহলে এগুলো যেগুলো আমাদের জাতীয় জীবনে ইম্পর্টেন্ট, এগুলো যখন আপনি পড়তে যাবেন আমাদের বই দেখে বা এমপি3 বই দেখে, আপনাকে ডিটেলস করে নিতে হবে। এগুলো কোনো মিস নাই, আর প্রশ্নই উঠে না। ওকে, অথবা যে লাস্টে দেখলাম যে স্বীকৃতির কথা বললাম, যে কোন দেশ স্বীকৃতি দিয়েছে কবে। যেমন প্রথম দেশ বললে ভুটান, আমি যদি বলি ইউরোপিয়ান কান্ট্রি তাহলে পূর্ব জার্মানি, আরব কান্ট্রি বললে ইরাক, অমুসলিম আরব মুসলিম কান্ট্রি বললে মালয়েশিয়া। সো এই স্বীকৃতি দানকারী দেশ সংগঠন প্রত্যেকটার নাম মাস্ট টু নো। ওকে, সো এই টপিকটা মোটামুটি শেষ। আমরা নেক্সট আমাদের সাবসিকুয়েন্ট টপিকটা। ওকে, সো লেটস মুভ অন টু আওয়ার লাস্ট টপিক, বাংলাদেশের জনসংখ্যা আদমশুমারি, জাতি এবং উপজাতি। এখান থেকে 3 মার্ক পড়াতো, ফ্রিকুয়েন্টলি কোশ্চেন আসে 3 মার্ক, নাম্বার তোলা খুব সহজ। সো অ্যাজ ইউজুয়াল আপনি বইয়ের প্রথমেই এরকম একটা অ্যানালাইসিস পেয়ে যাবেন, যেখান থেকে আসলে কি কি কোশ্চেন পড়তে হয় আমাদের। ম্যাক্সিমাম অ্যানালাইসিস দেখে আপনি বুঝতে পারছেন যে এই টপিকের যে 3 মার্কের সবগুলো কোশ্চেনই উপজাতি সংক্রান্ত কোশ্চেনটাই সবচেয়ে বেশি। সো বিশ্ব জনসংখ্যা রিপোর্ট, জনসংখ্যা রিলেটেড কোশ্চেন আমাদের 1 মার্ক আসেই। সো জনসংখ্যা রিপোর্ট এটা 2019, আপনি যখন বিসিএস পরীক্ষা দিতে যাবেন এটা আপডেট হবে। এই আপডেট জিনিসটা আপনাকে জানতে হবে, দ্যাট ইজ কন্টিনিউয়াসলি চেঞ্জিং। আপনাকে হয়তো বলে দিবে বিশ্ব জনসংখ্যা রিপোর্ট অনুসারে বাংলাদেশের জন্ম হার কত, 19 সালের বিশ্ব জনসংখ্যা অনুসারে রিপোর্ট অনুসারে বাংলাদেশের প্রতি কিলোমিটারে কতজন লোক থাকে। বি কেয়ারফুল, আপনি খেয়াল করবেন কোন রিপোর্টটার কত সালে এটা জানতে চেয়েছে। যেমন আপনাকে সেম কোশ্চেন বিশ্ব জনসংখ্যা রিপোর্ট না দিয়ে আপনাকে বলতে পারে বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা অনুসারে জন্মহার কত। ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষায় দেখা যাবে একরকম ভ্যালু, বিশ্ব জনসংখ্যা রিপোর্টে দেখা যাবে আর রকম ভ্যালু। দ্যাট ইজ এই জায়গাটা দেখতে পাচ্ছি জনসংখ্যা রিপোর্টে জনসংখ্যা বৃদ্ধির হার দেখানো 1.1। আমি বাট যদি বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা আসি 2019-এ, সেখানে লেখা 1.37। সো দুটো ভ্যালু কিন্তু ঠিক, পরীক্ষা কিন্তু বলা যাবে না কোশ্চেন ভুল। খেয়াল করতে হবে কোন হেডিংটা কত সালের রিপোর্ট অনুসারে আপনাকে জানতে চেয়েছে, এবং অবশ্যই অবশ্যই একদম লেটেস্ট এবং তার ইমিডিয়েট আগে দুটো ভ্যালু আপনি পড়ে যাবেন। তাহলে জনসংখ্যার সিম্পল জিনিস, বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত, প্রতি বর্গ কিলোমিটারে কয়জন থাকে, জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশ পৃথিবীতে কততম, এশিয়াতে কততম, এই টাইপের ইনফরমেশন আপনি এখানে পেয়ে যাবেন, প্রত্যেকটি মুখস্থ করে ফেলবেন। এছাড়া আমি যদি মুখ করি উপজাতিতে, উপজাতি যেখান থেকে সবচেয়ে বেশি আসে, বর্তমানে বাংলাদেশে প্রায় 45 50টা মতো উপজাতি রয়েছে। সবচেয়ে বৃহত্তম চাকমা, দ্বিতীয় বৃহত্তম সাঁওতাল, এর ভিতরে কিছু হচ্ছে মাতৃতান্ত্রিক, কিছু হচ্ছে পিতৃতান্ত্রিক, মাতৃতান্ত্রিক যেমন গারো, খাসিয়া, এই রিলেটেড ইনফরমেশন লাগবে। আর মোস্ট ইম্পর্টেন্ট দিস ওয়ান, এই যে 50টা মতো উপজাতি বললাম, কোন উপজাতিগুলো কোথায় থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন ফ্রিকুয়েন্টলি পরীক্ষা এখান থেকে কোশ্চিন আসে। যেমন যদি বলি গারো, হাজং, এরকম উপজাতিগুলো আমরা জানি ময়মনসিংহ ডিস্ট্রিক্টে থাকে। সিলেটে গেলে খাসিয়া। আমি যদি রংপুরের উত্তরবঙ্গের রিজনে যাই, সেক্ষেত্রে আমরা সাঁওতাল, তারপর হচ্ছে ওরাও, রাজবংশী, এগুলো দেখতে পাবো। অথবা আমাদের একমাত্র মুসলিম উপজাতি পাঙ্গল, সেটা আমরা কিন্তু সিলেট রিজনে দেখতে পাবো। অথবা সুন্দরবনে গেলে বাওয়ালি, মোমালি, এরকম আমরা উপজাতি দেখতে পাবো। এর বাইরে সবগুলো উপজাতি ম্যাক্সিমাম আমাদের বৃহত্তর চিটাগাং রিজনে থাকে, এবং চিটাগাং রিজনের ভিতরে যদি স্পেসিফিক আমি বলি, সবচেয়ে বেশি থাকে রাঙামাটিতে। ম্যাক্সিমাম দেখবেন সবগুলো রাঙামাটিতে লেখা। অথবা আমরা একটু দেখে আসলাম আমাদের মেইন উপজাতি, সবচেয়ে বেশি উপজাতি কোনটা, চাকমা। সেই চাকমারা সবচেয়ে বেশি কোথায় থাকে, রাঙামাটিতে থাকে। তাহলে এই টাইপের ইনফরমেশন পড়ার জন্য আমি আপনাকে একটা ট্রিক্স বলতে পারি।
যেটা আপনি হয়তো অ্যাপ্লাই করতে পারেন কেমনে মনে রাখা যায়। সো আপনি যদি একটু বাংলাদেশের একটা অ্যাপ্রক্সিমেট ম্যাপ আঁকায় ফেলেন, ওভারঅল মনে করেন অনেকটা আমি একটু আঁকানোর চেষ্টা করলাম, পারফেক্ট না? কিভাবে আপনি মনে রাখেন? এতগুলো আসলে মনে রাখা সোটা। আর আপনি যদি রিজন অংশে ভাগ করেন, যেমন আমি যদি ম্যাকেরি অংশটা বলি, আমরা জানি ম্যাকেরি অংশ আমাদের রয়েছে বৃহত্তর ময়মনসিংহ রিজন। তো ময়মনসিংহ রিজনের দুইটা উপজাতি, একটা হচ্ছে গারো আর একটা হচ্ছে হাজং। খুব ইজি, নেত্রকোনার দিকে থাকে। তাহলে আপনার ইমপ্রেশন আসলে আপনি যদি সিলেট রিজনটা বলি, আমি জানি ম্যাপের এই অংশটা সিলেট, সিলেটের দুটো উপজাতি খাসিয়া, আমরা জানি সিলেটে খাসিয়া বললি, অথবা একটু আগে দেখে আসলাম মৌলভীবাজার বৃহত্তর সিলেটের ভিতর পাঙ্গন একমাত্র মুসলিম প্রধান উপজাতি। ইমপ্রেশন চলে আসলো। আমি যদি সাতক্ষীরার রিজনটা যাই, তাহলে সুন্দরবন, বাওয়ালি, মাওয়ালি। আমি যদি পটুয়াখালীতে যাই, তাহলে আমরা দেখবো রাখাইন, বৃহত্তর উত্তরবঙ্গ। আমি এটা আপনাকে একটু আগে বলে আসলাম, তিনটা উপজাতি পাওয়া যায়, সাঁওতাল, রাজ বংশী, আর হচ্ছে ওরাও। সো অথবা আমি যদি এই রিজনটা বলি, তাহলে এর বাইরে ম্যাক্সিমাম উপজাতি আমরা দেখবো কোথায়? বৃহত্তর চিটাগাং। চিটাগাংয়ের ভিতরে আমি যদি স্পেসিফিক করি, তাহলে কিন্তু কোনটা? রাঙ্গা মাটি। এবং রাঙ্গা মাটিতে সবচেয়ে বেশি কারা থাকে? চাকমা। সো খেয়াল করে দেখেন, এইভাবে যদি একটা ম্যাপ আঁকে আপনি প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপনার সব ইনফরমেশন ভিজুয়ালাইজড হয়ে যায়, এট এ টাইম আপনার ব্রেন ক্যাচ করতে পারে। সো ইউ ক্যান ফলো দিস অন। এটা তো ইম্পর্টেন্স দেওয়ার পর এখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। বিভিন্ন উপজাতির ছবি আমরা দেখতে পাচ্ছি, সাঁওতাল, দেখতে পাচ্ছি গারো, এটা দেখে বোঝা যায় চাকমাদের খুব কমন একটা লুক। এটা হচ্ছে সিলেটের মণিপুরি। এছাড়াও বিভিন্ন ধর্ম অনুসারে উপজাতিতে ভাগ করা হয়, খুব টাফ এগুলো মনে রাখা। ম্যাক্সিমাম যে জিনিসটা আমাদের একদম বেশি আসে সেটা হচ্ছে মুসলিম প্রধান একমাত্র উপজাতি কারা? পাঙ্গন, যারা লাউয়াছড়া জাতীয় উদ্যান, এটা মৌলভীবাজার, সেখানে থাকে। এছাড়াও তাদের প্রত্যেকটা উপজাতির নিজস্ব ভাষা রয়েছে, নিজস্ব উৎসব রয়েছে। এগুলো যতটুকু পারেন আপনি মুখস্থ করার চেষ্টা করবেন। সো টাফ, খুব বেশি ফ্রিকুয়েন্টলি যে কোশ্চেন আসে নটায়, যতটুকু মনে রাখা যায়। আর উপজাতিদের বেশ কিছু সাংস্কৃতিক প্রতিষ্ঠান রয়েছে, তাদের প্রত্যেকটা উপজাতির নিজস্ব সংস্কৃতি রয়েছে, তাদের নিজস্ব আচার ব্যবহার, কালচার, ভাষা রয়েছে। এগুলো সংরক্ষণ করার জন্য আমাদের সরকারিভাবে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। যেমন সবচেয়ে বড় প্রতিষ্ঠান বা প্রথম প্রতিষ্ঠান যদি বলা হয় উপজাতি সাংস্কৃতিক একাডেমি বিরিশিরি, যেটা নেত্রকোনা জেলায় অবস্থিত, 1977 সালে। এরপরে একটা রয়েছে উপজাতি সাংস্কৃতিক ইনস্টিটিউশন রাঙ্গামাটিতে, উপজাতি সাংস্কৃতিক ইনস্টিটিউশন রয়েছে বান্দরবনে। এরকম টোটাল 11টা সাংস্কৃতিক ইনস্টিটিউশন রয়েছে, এবং সবার প্রথম যেটা সেটা হচ্ছে নেত্রকোনা বিরিশিরি। সো এই উপজাতি আমাদের লাস্ট টপিক ছিল। কি প্যাটার্নের কোশ্চেন আসে, যেমন আমি যে জিনিসটা বললাম 40 BCS আসছে গারো, অলরেডি কিন্তু আমরা ছবিতে দেখে আসছি গারো তাহলে কই থাকে? বৃহত্তর ময়মনসিংহ। এরপরে কোশ্চেন আসছে রিগার্ডিং আদমশুমারি, তারপর আদমশুমারি অনুসারে কত হাজংরা কোন জায়গায় বসবাস করে, তারপর হচ্ছে সাক্ষরতার হার বেশি, ক্ষুদ্র নৃগোষ্ঠী ইসলাম ধর্ম, আমরা একমাত্র জানি পাঙ্গন, যারা মৌলভীবাজারে থাকে। এই প্যাটার্নের কোশ্চেন আসে। অথবা জনসংখ্যা প্রতিবেদন অনুসারে বাংলাদেশ বিশ্বে বর্তমানে কত গ্রোথ, বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত, প্রতি বর্গ কিলোমিটারে কতজন থাকে, এই টাইপের ইনফরমেশন কিন্তু মাস্ট। অথবা খাসিয়া গ্রাম কি বলে, এই টাইপের কোশ্চেন আমরা দেখতেছি সবচেয়ে বেশি আসছে। ওকে, সো দোজ আর দ্য টপিক। তাহলে বাংলাদেশ ফার্স্ট ক্লাস থেকে আমরা 3টা টপিক দেখলাম: বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের কৃষি সম্পদ, বাংলাদেশের জাতি উপজাতি আদমশুমারি। সো মোটামুটি আমি একটু আপনাকে আউটলাইন দেওয়ার চেষ্টা করলাম। এই সেম আউটলাইনে আপনি অবশ্যই বিসিএস এর প্রিপারেশন উইদাউট মেন বুক, সোর্ট মেন বুককে অবশ্যই আপনাকে দেখতে হবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বারবার প্র্যাকটিস করতে হবে, আপনি MP3 বইয়ের ভিতরে পেয়ে যাবেন। সো আউটলাইনটা দেখে আপনি পড়ার চেষ্টা করেন, রিসেন্ট ইনফরমেশন গুলো গেইন করার চেষ্টা করেন, এবং অবশ্যই MP3 বই ফলো করতে হবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বারবার প্র্যাকটিস করতে হবে। উইদাউট practicing the question of the previous year, it is very difficult to take a good preparation for BCS. Okay, so thank you for your kind attention.